হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত। আজকের এই লেকচারটাতে আমরা বিন্যাস আর সমাবেশ এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো বিন্যাস আর সমাবেশ নিয়ে আলোচনা করতে গেলেই আমাদেরকে প্রথমে একটা প্রশ্ন আসে যে বিন্যাস আর সমাবেশ আমাদেরকে ব্যবহার করতে হয় কখন, আমরা কখন বিন্যাস আর সমাবেশ এগুলো ব্যবহার করব। তো এটার উত্তর হচ্ছে যখন আমরা দেখব যে আমাদেরকে একাধিক অপশনের মধ্যে থেকে কিছু অপশন বাছাই করতে হচ্ছে অথবা সাজাতে হচ্ছে। যদি আমরা কখনো দেখি যে আমাদেরকে কিছু অপশন বাছাই করে নেওয়া লাগে বা সাজানো লাগে, তখন আমরা বুঝবো যে আমাদের এই ম্যাথটা বিন্যাস সমাবেশের ম্যাথ। এখানে এই ক্ষেত্রে আমাদেরকে বিন্যাস অথবা সমাবেশ ব্যবহার করা লাগবে। তো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে যদি আমাদেরকে কখনো একাধিক অপশন থেকে বাছাই করতে হয় অথবা সাজাতে হয়, তখন আমরা বুঝবো যে এখানে আমাদের বিন্যাস অথবা সমাবেশ করা লাগবে। এখানে আমরা ওয়ার্ল্ড কাপের একটা স্কোয়াড দেখতে পাচ্ছি বাংলাদেশ টিমের। তো এখানে যদি আমরা কাউন্ট করে দেখব, আমরা দেখব যে এখানে স্কোয়াডে আমাদের মেম্বার বা প্লেয়ার রাখা কিন্তু 15 জন। এখন স্কোয়াডে প্লেয়ার 15 জন থাকলেও যখন আমরা একটা যখন আমরা লাইন আপ করি, সেই টিমে তো আসলে 15 জন প্লেয়ার থাকে না, সেই টিমে প্লেয়ার থাকেন হচ্ছে 11 জন। তো এখন তার মানে যখন আমরা একটা টিম ফর্ম করব, সেই টিম ফর্ম করার সময় আমাদেরকে এই 15 জন প্লেয়ার থেকে আমাদেরকে 11 জন প্লেয়ার বেছে নেওয়া লাগবে। তো এই যে আমাদের হাতে 15টা অপশন, সেই 15টা অপশন থেকে আমাদের হাতে এই যে 15 জন ছিল, এই 15 জন কিন্তু আমাদের অপশন। এই 15টা অপশন থেকে আমাকে 11 জন প্লেয়ার চয়েস করে নেওয়া লাগবে। তো এই যে যখন আমাদের হাতে একাধিক অপশনস থাকে, অ্যান্ড সেই একাধিক অপশনস থেকে আমাদেরকে কিছু সংখ্যক অপশনস আমাদের চয়েস করে বা বাছাই করে নেওয়া লাগে, এই কেসটাকে আমরা বলি হচ্ছে সমাবেশ। যখনই আমাদেরকে বাছাই করে নেওয়া লাগবে তখনই আমরা সেটাকে বলবো সমাবেশ। অ্যান্ড সমাবেশের সাইন কি? সমাবেশের সাইন হচ্ছে সি। আমরা সমাবেশের ইংলিশ ওয়ার্ডটা মূলত কি? সমাবেশের ইংলিশ ওয়ার্ডটা মূলত হলো কম্বিনেশন। এই কম্বিনেশন ওয়ার্ডটা থেকে আমাদের এই সি অপশন, সি লেটারটা আসছে। আমরা সমাবেশকে এখন প্রকাশ করি লেটার সি দিয়ে। এখন এই আমরা সমাবেশ এটাকে প্রকাশ করব লেটার সি দিয়ে। এটা আমরা হচ্ছে এটার পুরো সাইনটা আমরা কিভাবে লিখি? আমাদেরকে দেখতে হবে যে আমরা কতজন থেকে বাছাই করব। আমরা 15 জন অপশন থেকে আমরা বাছাই করব, তাহলে আগে আমরা লিখবো হচ্ছে 15, অ্যান্ড সেখান থেকে আমাদের 11 জনকে বাছাই করা লাগবে, তাই আমরা পরে লিখবো 11। 15 জন প্লেয়ার থেকে যদি আমি 11 জন প্লেয়ার বাছাই করে টিম ফর্ম করি, তাহলে আমি ইন টোটাল কতভাবে আমি টিম ফর্ম করতে পারবো, সেইটার মান হচ্ছে 15C11। তো এই যে আমরা এখানে 15 জন প্লেয়ার থেকে 11 জনকে বাছাই করতে হবে, এই 15 জন প্লেয়ার থেকে 11 জনকে বাছাই করলে সেখানে কতভাবে দল গঠন করা সম্ভব? যদি এখন এরকম একটা প্রশ্ন করা হয় যে 15 জন থেকে তো 11 জন প্লেয়ার বাছাই করব, তখন কতভাবে দল গঠন করা সম্ভব, কতভাবে আমি দলটা গঠন করতে পারবো? আমি যে কোনো 11 জনকে চুজ করলাম, আমি এই 11 জনকে বা ডিফারেন্ট 11 জন বা ডিফারেন্ট 11 জন অথবা ডিফারেন্ট 11 জন, আমি বিভিন্নভাবে 11 জনকে চয়েস করতে পারি। আমি বিভিন্নভাবে যে কাউকে বাদ দিতে পারি, যে কাউকে আমি পিক করতে পারি। তো আমি এই যে 11 জনকে পিক করব, আমি টোটাল কয়েকটা বা কতভাবে আমি দলটা গঠন করতে পারবো? তো এরকম কতভাবে দল গঠন করা যায়, কয়টা দল গঠন করা সম্ভব, সেটার অ্যান্সার হচ্ছে এই 15C11 বা 15 জন থেকে 11 জন বাছাই। তো তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে যে আসলে কতভাবে দল গঠন করা সম্ভব, সংখ্যা ভিত্তিতে এটার মান কত? এই 15C11 এর ভ্যালু বের করার একটা সার্টেন ওয়ে আছে, আমরা এই ওয়েটা একটু খেয়াল করি। এটার ভ্যালু বের করতে হলে আমাদেরকে এই যে 15 যে লেখা, আমরা 15 থেকে 1 মাইনাস করে করে আমরা গুণ করা শুরু করব। অর্থাৎ উপরে আমরা লিখব হচ্ছে 15 মাল্টিপ্লাইড বাই 14 মাল্টিপ্লাইড বাই 13 মাল্টিপ্লাইড বাই 12। আমরা এই যে 12 এর পর তো আমাদের লেখার কথা 11, আমরা 11 লিখব না, আমাদেরকে নিচে যেই নাম্বারটা দেওয়া আমরা এক্স্যাক্টলি সেই নাম্বারের আগে পর্যন্ত আমরা লিখব উপরে।
তাহলে উপরে আমরা হচ্ছে এই বড় সংখ্যা থেকে লেখা শুরু করব অ্যান্ড উল্টা দিকে আগাইতে থাকবো অ্যান্ড নিচের যে ছোট সংখ্যা সেটার আগে পর্যন্ত আমরা উপরে লিখে গুণ করব। আর নিচে আমরা কি লিখব, উপরে যতগুলা নাম্বার উপরে আছে আমরা নিচে তত 1 থেকে ততগুলা নাম্বার আমরা গুণ করব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে 1টা 2টা 3টা 4টা নাম্বার উপরে গুণ করা। তাহলে নিচে আমরা লিখব 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো তাহলে এভাবে আমরা লিখব। এখন যদি আমরা এটার ভ্যালু আমরা বের করতে চাই তখন আমরা এটার ভ্যালু কত পাই। এটার ভ্যালু বের করতে গেলে আমরা এখানে দেখবো যে 5 7 হচ্ছে 35, 13 ইন্টু 3 হচ্ছে 39। তাহলে নিচে আমাদের আসবে এখানে হচ্ছে 35 মাল্টিপ্লাইড বাই 39 অ্যান্ড এটার ভ্যালু যদি আমরা এখন বের করতে চাই 35 মাল্টিপ্লাইড বাই 39 এটার ভ্যালু তাহলে আমরা পাচ্ছি 1365। তাহলে আমরা যদি হচ্ছে এই যে আমাদের হাতে 15 জন অপশন ছিল, এই 15 জন অপশন থেকে আমরা 11টা প্লেয়ার যখন আমরা পিক করার চেষ্টা করব তখন আমরা যদি ডিফারেন্ট মানুষ যদি আমরা ডিফারেন্ট প্লেয়ার পিক করি, 11 জন পিক করি বা সবাই যদি যার যার ইচ্ছা মতো আমরা আমাদের সবাই যার ইচ্ছা মতো 11 জন করে প্লেয়ার আমরা পিক করলাম, তাহলে একজনের টিমের সাথে তো আরেকজনের টিম মিলবে না। দেখা যাবে যে আমি যেই 11 জন প্লেয়ারকে নিয়েছি আপনি সেই 11 জন প্লেয়ারকে নেননি, আপনি ডিফারেন্ট 11 জন প্লেয়ারকে নিয়েছেন। তো এরকম দেখা যাবে যে আমি কাউকে বাদ দিছি, আপনি কাউকে বাদ দিয়েছেন, আরেকজন হচ্ছে অন্য যে কোনো 11 জনকে পিক করছে। এরকম ইন টোটাল হচ্ছে এরকম 1365টা টিম, এভাবে ডিফারেন্ট টিম ফর্ম করা যাবে জাস্ট ওই 15 জন থেকে 11 জন প্লেয়ারকে চয়েস করতে গেলে। তাহলে এই কম্বিনেশন বা এই সমাবেশ এর পারপাস মূলত এটাই যে যখন আমাকে ডিফারেন্ট অপশন থেকে যখন আমাকে পিক করতে বলা হবে, আমি 15টা অপশন থেকে যখন আমি 11 জনকে পিক করব তখন এই পিক করা বা এই যে আমি খুঁজে বের করে নিলাম, আমি চয়েস করে নিলাম, আমি একটা দল গঠন করলাম, এটা কতভাবে কয়টা ভিন্ন উপায়ে এই গঠন করা সম্ভব, এই চয়েস করা সম্ভব, সেটাকে আমরা বলি হচ্ছে এই সি বা সমাবেশ বা কম্বিনেশন। অ্যান্ড সেটার ভ্যালু আমরা বের করতে পারি হচ্ছে এই সার্টেইন প্রপার অ্যাপ্রোচে। তো তাহলে বিন্যাস সমাবেশ শিখতে হলে আমাদেরকে সবার আগে সমাবেশটা ভালো করে বুঝতে হবে। এখানে যে 15C11টা আমরা লিখেছি এটার মানে আমরা আরেকবার রিপিট করি যে এখানে 15 কেন আসছে উপরে। 15 আসছে তার কারণ এই 15 মানে হলো কতজন থেকে বা কতজন অপশন বা কয়টা অপশন। এই উপরের যে 15C এটার মানে হলো অপশন কতটা, আমার অপশন কয়টা সেটা আমি উপরে লিখি এখানে সি এর উপরে। আর নিচে যে 11 লেখা এটা হচ্ছে আমি পিক করব কয়টা বা আমি চয়েস করব কয়টা। তো তাহলে এই 15C11 এদের মিনিং তাহলে ডিফারেন্ট। 15 মানে আমার অপশন কয়টা, 11 মানে আমি এখানে চয়েস করব কয়টা। আর এটার ভ্যালু আমরা কিভাবে বের করি, এই যে আমার যেহেতু উপরে 15 লেখা এখানে আমি 15 লিখবো সবার আগে, তারপর 1,14 আরো 1,13 আরো 1,12 আরো 1 কমালে আমার 11 চলে আসবে। সে 11 হচ্ছে নিচের এই নাম্বারটা, আমরা নিচের এই নাম্বার আগে পর্যন্ত আমরা উপরে লিখে গুণ করব। আর উপরে এখন আমার টোটাল তাহলে কয়টা নাম্বার হলো, 4টা নাম্বার হলো। তো যেহেতু আমি উপরে 4টা নাম্বার আমি গুণ করেছি, আমি এখন নিচে এই 4টা নাম্বার আবার নিচে আমি গুণ করব 1 থেকে শুরু করে, অর্থাৎ 1 2 3 4। কেন 4 পর্যন্ত, কারণ উপরে 4টা নাম্বার ছিল তাই নিচেও আমি 4টা নাম্বার গুণ করব। এর নিচের 4টা নাম্বার হবে 1 থেকে শুরু, 1 2 3 4, উপরে 4টা নাম্বার নিচেও 4টা নাম্বার। তো এভাবে করে যখন আমরা ক্যালকুলেট করেছি তখন আমরা দেখতে পাই যে আমার টোটাল 1365 অর্থাৎ 1365 অ্যান্সার আসে। তার মানে আমি এখানে 1365টা টিম আমি এখানে ফর্ম করতে পারবো ডিফারেন্ট। তো এখন আমরা আসি হচ্ছে সেকেন্ড আরেকটা ইস্যুতে,
যে আমি তো টিম চয়েস করে ফেললাম একটা, আমি ধরে নিই যে আমি সার্টেন 11 জনের একটা টিম আমার ফর্ম করা হয়ে গেছে। ধরি যে আমার টিম ফরমেশনটা শেষ, এখন আমি ব্যাটিং অর্ডার সাজাবো যে কে কার পরে ব্যাট করতে নামবে, কে আগে ব্যাট করতে নামবে, কে পরে ব্যাট করতে নামবে। অর্থাৎ আমি এখন এই 11 জনকে আমি এখন সাজাবো। তো এই সাজানোটা তো আসলে এখন ভিন্ন ভিন্ন হইতে পারে। তো এখন আমরা এই ব্যাটিং অর্ডারটা তো সাজাইতে হবে। তো ধরেন যে আমি এই একটা সার্টেন ওয়েতে আমি ব্যাটিং অর্ডারটা সাজাইছি, যে সেখানে আমি একজন 1 নম্বরে একজন, 2 নম্বরে একজন, 3 নম্বরে একজন, এরকম আমি প্রতি কার পরে কে নামবে আমি একজনের পর একজন করে আমি টোটাল 11 জনকে আমি সাজাইছি এখানে। তো এই যে আমি এখানে 11 জনকে সাজাইলাম, এই 11 জনকে সাজাইছি আমি একভাবে, এখন ধরেন যে আপনি আরেকভাবে সাজাইতে পারেন, অন্য আরেকজনকে দিলাম সে হয়তো অন্য আরেকভাবে সাজাইতে পারে। আবার এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ফার্স্টে ব্যাটসম্যান নামবে পরে বোলার নামবে। আপনি চাইলে ফার্স্টে শরীফুলরে নামান, তারপর তাসকিনরে নামান, তারপর মুশফিকরে নামান। যে কেউ র্যান্ডমলি যে কোনোভাবে এই 11 জন প্লেয়ারকে একের পর এক করে সাজাইতে পারে। তো আমরা এই যে কার পরে আমরা কাকে রাখবো, আমরা কিভাবে এই 11 জনকে সাজাবো, এই যদি আমরা সাজানোর চেষ্টা করি আমরা টোটাল কতভাবে সাজাইতে পারবো, এই প্রশ্নটার উত্তর দেয় হচ্ছে বিন্যাস। যদি কখনো আপনাকে বলা হয় যে সাজানোর কথা, যে সাজানো যাবে কতভাবে, যদি কখনো এরকম যে এই যে এখানে 11টা প্লেয়ার আমরা এলোমেলো করে আগে পরে করে সাজাবো, এই সাজানোর কথা যদি কখনো আসে, আমরা সেখানে বুঝবো যে এটা হচ্ছে বিন্যাস এর ব্যাপার, এখানে বিন্যাস করতে হবে। এখন বিন্যাস বা এই সাজানো সাজানো যায় কতভাবে, যেহেতু আমরা 11 জনকে সাজানোর ট্রাই করতেছি, তাই 11 জনকে সাজানো যাবে অবশ্যই 11 ফ্যাক্টোরিয়াল ভাবে। 11 জনকে সাজানো যায় 11 ফ্যাক্টোরিয়াল ভাবে। যদি 3 জন হইতো 3 জনকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। 5 জন হলে 5 জনকে সাজানো যেত 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। 11 জন, 11 জন, তাই এখানে সাজানো যাবে 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন এই ফ্যাক্টোরিয়াল মানে কি, বা ফ্যাক্টোরিয়ালের মান কিভাবে নির্ণয় করা যায়? এই যে এইটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন, আমরা বাংলায় যেটারে বিস্ময় চিহ্ন বলি, বিস্ময় চিহ্ন বা আবেগ চিহ্ন। এই এই বিস্ময় চিহ্নটাকে আমরা এখানে বলি হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন। ম্যাথমেটিক্সের ভাষায় এটা ফ্যাক্টোরিয়াল সাইন। এই ফ্যাক্টোরিয়াল সাইনের মান বের করে কিভাবে? ফ্যাক্টোরিয়াল সাইনের মান বের করতে হলে আমাদেরকে একটা সার্টেন একটা উপায় ফলো করতে হয়। সেটা হচ্ছে, যদি আমাকে বলা হয় যে 11 ফ্যাক্টোরিয়াল বা 11 ফ্যাক্টোরিয়াল, তখন আমি 11 থেকে 11, 10, 9, 8 এরকম করে কমতে কমতে 7, 6, 5, 4, 3, 2, 1 একেবারে সেই নাম্বার থেকে শুরু করে আমরা একেবারে নাম্বার 1 পর্যন্ত আমরা কমাইতে কমাইতে নাম্বার 1 পর্যন্ত চলে যাব। এন্ড এই সবগুলা নাম্বার আমরা এখানে গুণ করব। তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এর চিহ্ন যেটা, ফ্যাক্টোরিয়ালের মান যেটা, ফ্যাক্টোরিয়ালের যেই মান সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। আচ্ছা, তো এখন এই 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যে কত, এটা তো আসলে মুখে বের করা সম্ভব না। আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা টিম হিসেবে একটা এক্সাম্পল দিচ্ছি, সেখানে 11 জন আসছে। এখন আমাদের পরীক্ষায় যেসব কোয়েশ্চেন্স দেওয়া থাকবে সেখানে এই 11 ফ্যাক্টোরিয়াল বা এত বড় একটা নাম্বার আমাদের কখনোই বের করতে হবে না, আমাদেরকে আরো ছোট নাম্বার বের করতে হবে, সেটা আমরা সহজে বের করতে পারি। তো এখানে 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আমাদের এখানে এটা বের করা দরকার নেই, আমরা ফর দ্য সেক অফ দিস লেকচার আমরা ধরে নিই হ্যাঁ 11 ফ্যাক্টোরিয়াল মানে 11 ফ্যাক্টোরিয়াল, এটা নির্দিষ্ট একটা মান আসবে। এই সবগুলো যদি আপনি এখন বসে বসে গুণ করেন তাহলে আপনি এখানে 11 ফ্যাক্টোরিয়ালের মানটা পেয়ে যাবেন। তো এটার অ্যান্সার আসে হচ্ছে 3,99,16,800। তার মানে আপনি যদি 11 জন প্লেয়ারকে আগে পরে করে সাজায় সাজায়, এক একজনকে আগে একজনকে পরে ইচ্ছা মতো সাজায়, জাস্ট এই 11 জনকে যদি আপনি এলোমেলো করে সাজান, আপনি ইন টোটাল 3,99,16,800 উপায়ে এদেরকে সাজাইতে পারবেন। তো তাহলে এখানে হচ্ছে প্রায় প্রায় 4 কোটি ভাবে এই একটা দলকে প্রায় 4 কোটি ভাবে সাজানো সম্ভব। এই যে এই ফ্যাক্টোরিয়াল সাইন আমরা কখন ব্যবহার করি? ফ্যাক্টোরিয়াল সাইন আমরা ব্যবহার করি যখন আমরা বিন্যাস করব, তখন যখন আমাদেরকে বিন্যাস কখন আমরা ব্যবহার করি, যখন আমাদেরকে সাজাতে বলা হবে, যখন আমাদেরকে সাজাতে বলা হবে তখন আমরা এই বিন্যাস হিসেবে এটাকে আইডেন্টিফাই করব।
আর তখন আমাদেরকে এই ফ্যাক্টোরিয়াল সাইন ব্যবহার করতে হবে। কত ফ্যাক্টোরিয়াল সাইন? আমরা যে কয়টা সাজাবো তার ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা 11টা অপশন নিয়ে আগে পরে সাজাবো, তাই এখানে আমরা 11 ফ্যাক্টোরিয়াল ব্যবহার করেছি। তাহলে এই যে এখন পর্যন্ত আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেখান থেকে তাহলে আমাদের এতক্ষণে দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দুইটা কনসেপ্ট কি কি? যদি আমাকে এই কিছু সংখ্যক অপশন থেকে যদি আমাকে কিছু নাম্বার বাছাই করতে বলা হয়, যদি আমাদেরকে এই কিছু সংখ্যক অপশন থেকে কিছু সংখ্যক বাছাই করতে বলা হয়, তখন সেই বাছাই আমরা করতে পারি কত উপায়ে? আমরা বাছাই করতে পারি সমাবেশ বা সি এর সাহায্যে। কত? আমরা 15 জন থেকে বাছাই করব 11 জনকে, তাহলে সেটা হবে 15C11। এটা আমরা প্রথম এক্সাম্পলে দেখে আসছি। তারপর সেই 11 জনকে বাছাই করে সেই 11 জনকে যদি আমরা আবার ব্যাটিং অর্ডারে সাজাই, তাহলে সেই 11 জনকে আমরা সাজাতে পারবো কত উপায়ে? 11 জনকে আমরা সাজাইতে পারবো 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটাও আমরা সেকেন্ড এক্সাম্পল থেকে দেখে আসছি। এখন যদি আপনাকে দুইটাই করতে বলা হয়, আপনাকে বলা হলো যে আপনি ফার্স্টে বাছাই করবেন তারপর সাজাবেন, তাহলে টোটাল কতভাবে এইটা বাছাই করে সাজানো যাবে? এখন আমাকে জিজ্ঞাসা করা হলো এই টোটাল বাছাই এন্ড সাজানো দুইটাই এখন করতে হবে, কতভাবে করা যায়? এখানে আমরা মনে রাখবো এই বিন্যাস সমাবেশের বেলায় যদি আমাকে একটার পর একটা কাজ করতে হয়, প্রথমে একটা কাজ তারপর একটা কাজ, যদি আপনি এভাবে কাজগুলোকে সাজাইতে পারেন, তাইলে সেখানে আমাদেরকে গুণ করতে হবে। এইটা আমাদের এই বিন্যাস সমাবেশের ম্যাথের আরেকটা কি কনসেপ্ট। আমরা এখন পর্যন্ত তাহলে কি কনসেপ্ট কয়টা পাইলাম? আমাদের মেইন কনসেপ্ট আমরা এখন পর্যন্ত কয়টা পাইলাম? আমরা মেইন কনসেপ্ট এখানে একটা পাই, এখানে আমাদের এটা আমাদের কি কনসেপ্ট নাম্বার 1, যে যদি আমাকে বাছাই করতে বলা হয় তাহলে আমরা বুঝবো যে এটা সমাবেশ, এখানে আমরা সি ব্যবহার করব। আমাদের 2 নাম্বার কি কনসেপ্ট কোনটা? যদি আমাদেরকে কখনো সাজাতে বলা হয় তাহলে আমরা বুঝবো যে সেটা বিন্যাস, সেখানে আমরা ব্যবহার করব ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের কি কনসেপ্ট নাম্বার 2। আর তারপর যদি আমাদেরকে আগে একটা করতে হয় অ্যান্ড তারপর আরেকটা করতে বলা হয়, তখন আমরা এখানে করব গুণ। এটা আমাদের কি কনসেপ্ট নাম্বার 3। এটা আমাদের 3 নাম্বার কি কনসেপ্ট। আমাদেরকে দুইটা কাজ পরপর করতে বলা হলে প্রথমে একটা করব তারপর আরেকটা করব। তাহলে প্রথম কাজটা করা যায় কত উপায়ে? আমাদেরকে যে বাছাই করতে বলা হয়েছে আমরা বাছাই করতে পারি কত উপায়ে? 15C11 উপায়ে। তারপর আমাদেরকে সাজাতে বলা হয়েছে আমরা সাজাতে পারি কত উপায়ে? 11 জনকে সাজানো যায় 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো তাহলে এখানে ইন টোটাল আমরা হচ্ছে কতভাবে বাছাই করে সাজাতে পারি কতভাবে? তাহলে এখানে বাছাই করে সাজানো যাবে কতভাবে, সেটা তাহলে বেশ বড় একটা নাম্বার আসবে। আমরা এত বড় নাম্বার, আমরা আবারও বলি যে এত বড় নাম্বারটা তো আমরা আসলে সহজে এক্সাম্পল বুঝতে পারার জন্য ব্যবহার করছি। এই এক্সাম্পলটা এত বড় নাম্বার, এই 11, 15 এগুলো বেশ বড় নাম্বার। এত বড় নাম্বার নিয়ে ডিল করা আসলে বেশ কঠিন, তো আমরা এত বড় নাম্বার নিয়ে ডিল করবো না। আমাদের এক্সামে এত বড় নাম্বার নিয়ে ম্যাথ আসবে না। জাস্ট এটা আমরা সহজে বোঝার জন্য, আমরা কনসেপ্ট বোঝার জন্য আমরা এই নাম্বারটা এখানে ব্যবহার করতেছি। এখানে আমাকে পরপর দুইটা কাজ করতে বলা হয়েছে। আমাকে ফার্স্টে বলা হয়েছে 15টা থেকে 11টা বাছাই করতে। তো এই 15টা থেকে 11টা আমরা বাছাই করতে পারি 15C11 উপায়ে। তারপর সেই আমাকে সাজাইতে বলা হয়েছে এখন ওই 11 জনকে। তো তাহলে ওই 11 জনকে এখন আমি সাজাইতে পারি এই 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে টোটাল আমি কতভাবে বাছাই করে সাজাইতে পারবো? আমি বাছাই করার সংখ্যা মাল্টিপ্লাইড বাই সাজানোর সংখ্যা। আমার এই 15C11 এটার ভ্যালু আমরা কত পাই আসছিলাম? আমরা যখন একটু আগে 15C11 এর মান নির্ণয় করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে 15C11 এর ভ্যালু আসে 1365। তাহলে এখানে 15C11 এটার ভ্যালু আসবে 1365 মাল্টিপ্লাইড বাই 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা কত পাই? 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমরা পাই 3,99,16,800। তাহলে এটার ভ্যালু হবে
3,99,16,800। এই টোটাল নাম্বারটা গুণ করলে আমাদের হিউজ বিশাল একটা নাম্বার আসবে। এই নাম্বার তো আমাদের বের করার কোনো প্রয়োজন নেই, এটা তো আমরা ক্যালকুলেটর ছাড়া খালি হাতে করতেও পারবো না। সো জাস্ট এখানে আমরা এক্সাম্পল বোঝার সাপেক্ষে আমরা এই নাম্বারটা এখানে লিখে রাখলাম। আমরা এইখান থেকে আমরা কি কনসেপ্ট, আমরা এখান থেকে আমরা কোন কনসেপ্টটা মাথায় নিব, আমরা নিব যে যদি আমাকে পরপর দুইটা কাজই করতে হয় একটার পর একটা বাছাই করে তারপর সাজানো, তাহলে আমরা বাছাই করা কতভাবে মাল্টিপ্লাইড বাই সাজানো যায় কতভাবে তাদেরকে আমাদের গুণ করতে হবে। আমরা এখান থেকে এই ব্যাপারটা মাথার মধ্যে নিয়ে রাখি। তো এখন আমরা আসলে যখন একটা টিম ফর্ম করি তখন তো আমরা আসলে র্যান্ডমলি 11 জন প্লেয়ার নিতে পারবো না। আমরা এখন র্যান্ডমলি 11 জন প্লেয়ারকে নিতে পারবো না, আমাদের তো আসলে মোটামুটি একটা 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 টিম কম্বিনেশন তো আসলে থাকা জরুরি। তো ধরে নিই এখন আমরা আসলে বোলার কারা, ব্যাটসম্যান কারা, অলরাউন্ডার কারা, তাদেরকে ধরুন এখন আমরা আলাদা করে রেকগনাইজ করা শুরু করলাম যে হ্যাঁ আমার এই স্কোয়াডে বোলার আছে 6 জন, ব্যাটসম্যান আছে 6 জন, অলরাউন্ডার আছে আমরা ধরে নিই 3 জন। তো তাহলে এই স্কোয়াডে টোটাল হচ্ছে এখানে আমাদের 15 জন, তার মধ্যে আমাদের বোলার 6 জন, ব্যাটসম্যান 6 জন, অলরাউন্ডার 3 জন। তো এখন যখন আমরা টিম ফর্ম করব আমাদের স্কোয়াডে কয়জন, আমরা টিমে নিব কয়জন, সেটা এখন আমাদের এখন চিন্তা করতে হবে। তো ধরি ব্যাটসম্যান আছে কয়জন, 6 জন, আমি টিমে নিব 4 জন ব্যাটসম্যানকে। আমার অলরাউন্ডার 3 জন, আমি ধরি তার থেকে আমি 2 জন অলরাউন্ডার নিব। আমার স্কোয়াডে 6 জন বোলার, আমি ধরি আমার টিমে 5 জন বোলারকে আমি নিব। তাহলে এখন আমাদের কিন্তু সবাইকে আলাদা আলাদা করে চয়েস করতে হবে। এখন আমরা র্যান্ডমলি হচ্ছে 11 জনকে চয়েস করতে পারবো না। আমাদেরকে এখানে 6 জন ব্যাটসম্যান থেকে 4 জন ব্যাটসম্যানকে চয়েস করা লাগবে, 3 জন অলরাউন্ডার থেকে 2 জন অলরাউন্ডারকে চয়েস করা লাগবে, 6 জন বোলার থেকে 5 জন বোলারকে এখন আমার চয়েস করতে হবে। তাহলে টোটাল এই যে 15 জনের যে স্কোয়াড ছিল সেখান থেকে এখন আমার টোটাল 11 জন এর টিম আমি এখন ফর্ম করব। তাহলে এখন আমরা আবারও এই যে চয়েস করব, 6 জন থেকে 4 জন চয়েস করে নিব, 3 জন থেকে 2 জন আমরা চয়েস করে নিব, 6 জন থেকে 5 জন আমরা চয়েস করে নিব। তো এই যে আমরা চয়েস করে নিব, এই চয়েস করে নেওয়াটা, এই চয়েস করে নেওয়াটা হচ্ছে সমাবেশ বা সি। কিন্তু এখানে এখন আমাদেরকে কয়বার এই সি বা কম্বিনেশন এর কাজটা করা লাগবে, 3বার করতে হবে। প্রথমে ব্যাটসম্যান চয়েস করব, তারপর অলরাউন্ডার চয়েস করব, তারপর বোলার আমরা এখন চয়েস করব। অ্যান্ড আমরা তো জানি যে পরপর যদি কাজ করতে হয় তাহলে আসলে গুণ করতে হয়। তাহলে এখানে আমাদের এই যে আমরা 3 দফায় চয়েস করব, 3 দফা চয়েসকে আমার এখন কি করতে হবে, গুণ করতে হবে। আমরা এই যে 6 জন ব্যাটসম্যান থেকে আমরা এই যে 4 জন ব্যাটসম্যানকে চয়েস করব, 6 জন ব্যাটসম্যান থেকে 4 জন ব্যাটসম্যানকে চয়েস করার উপায় কি, 6C4। 3 জন অলরাউন্ডার থেকে আমরা 2 জন অলরাউন্ডারকে চয়েস করব, কতভাবে চয়েস করা যাবে, এটা হবে 3C2। 6 জন বোলার থেকে আমরা 5 জন বোলারকে চয়েস করব, কতভাবে এটা চয়েস করা যাবে, সেটা হবে 6C5। তো তাহলে এই যে আমরা আলাদা আলাদাভাবে আমরা ব্যাটসম্যান, আমরা অলরাউন্ডার, আমরা বোলার, এদেরকে আমরা চয়েস করলাম। এখন আমরা এদের সবার মান নিশ্চয়ই বের করতে পারি। আমরা 6C4 একটু আগে বের করা শিখে আসছি। 6C4 বের করার উপায় কি, 6C4 হচ্ছে উপরে আমি লিখবো 6x5x4, কিন্তু এখন 4 লেখা যাবে না কারণ নিচে 4 আছে অলরেডি। তো 4 বাদ, 6x5 এক করে কমায় আমি গেলাম 4 পর্যন্ত, 4 এর আগে পর্যন্ত। আর উপরে এখন আমার নাম্বার কয়টা, 2টা, তাহলে এখন আমি নিচে লিখবো 2টা নাম্বার গুণ করব, 1x2। উপরে যেহেতু আমার উপরে 6 লেখা, আমি উপরে 6 লিখবো, তারপর 1 কমায় 5 লিখবো, আরেক কমাইলে আমার কত চলে আসবে, 4 চলে আসবে। তো 4 তো অলরেডি আছে এখানে, 4 এর আগে পর্যন্ত লিখবো, 4 লিখবো না, তো 4 লিখি নেই, বাদ। তাহলে এখন উপরে আমার টোটাল কয়টা নাম্বার হইলো, 2টা নাম্বার হইলো, একটা 6 একটা 5। উপরে 2টা নাম্বার হইলো,
তাহলে নিচে এখন আমরা এই দুইটা নাম্বার আবার গুণ করব কোথা থেকে, 1 থেকে শুরু করে, 1 আর 2। তাহলে 6 জন ব্যাটসম্যান থেকে 4 জন ব্যাটসম্যান আমরা তাহলে চয়েস করতে পারি কত উপায়ে? এখানে টোটাল আমরা দেখব যে 5 × 6 30/2 15। তাহলে এখন আমরা দেখব যে 6 জন ব্যাটসম্যান থেকে 4 জন ব্যাটসম্যান চয়েস করা যায় ইন টোটাল 15 ভাবে। তারপর এখন 3 জন অলরাউন্ডার থেকে 2 জন অলরাউন্ডার চয়েস করা যায় 3C2 উপায়ে। তো এখন 3C2 এর ভ্যালু কত? 3C2 এর ভ্যালু যদি আমরা এখন বের করতে যাই, উপরে আমরা লিখব হচ্ছে 3, 1 কমায় আমরা লিখব 2, কিন্তু 2 তো নিচে আসেই অলরেডি, তাহলে 2 হবে না, 2 বাদ। উপরে এখন তাহলে কয়টা নাম্বার হলো? একটা নাম্বার থাকলো, শুধুমাত্র 3। উপরে যেহেতু শুধুমাত্র একটা নাম্বার, তাহলে নিচে আমি শুধুমাত্র লিখব 1। 1 লিখবো, যেহেতু একটা নাম্বার একই লিখলাম, 2টা হলে 1 × 2, 3টা হলে 1 × 2 × 3, এভাবে আমরা নিচে লিখতাম। তাহলে 3 জন অলরাউন্ডার থেকে 2 জন অলরাউন্ডার তাহলে আমরা চয়েস করতে পারি কত উপায়ে? 3 ভাবে। তারপর বলা হলো যে 6 জন বোলার থেকে 5 জন বোলার চয়েস করতে হবে। তো 6 জন বোলার থেকে 5 জন বোলার, এটা মানে তো 6C5। তো এখন যদি 6C5 এর ভ্যালু আমাকে বের করতে বলা হয়, উপরে কত হবে? আমি লিখবো 6 × 5 × 4, কিন্তু 4 তো লেখা যাবে না, 5 নিচে আছে, 5 বাদ, 5 এ এসেই বাদ। 6 এক কমাইলেই 5, নিচে তো লেখা যাবে না, নিচে তো 5 আছে, সো 5 হবে না। তারপর উপরে আমার কয়টা নাম্বার হলো? একটা নাম্বার, তাহলে নিচে আমি লিখবো 1। তাহলে 6টা বোলার থেকে 5টা বোলার কতভাবে চুজ করা যাবে? অ্যান্সার হবে 6 ভাবে। তো এখন আমরা খেয়াল করি এখানে আমরা কি কি কাজ করলাম। আমরা প্রথমে ব্যাটসম্যান চয়েস করলাম, তারপর আমরা অলরাউন্ডার চয়েস করলাম, তারপর আমরা বোলার চয়েস করলাম। আমরা প্রথমে একটা কাজ করলাম, তারপর সেকেন্ডে আমরা আরেকটা কাজ করলাম, তারপর থার্ড আমরা আরেকটা কাজ করলাম। এই যে আমরা পরপর চয়েস করলাম, পরপর চয়েস করলাম, যেহেতু পরপর কাজ করলাম, টোটাল তাহলে এই যে 15 জন আমরা চয়েস করতে পারি কতভাবে? সবাইকে গুণ করতে হবে যদি আমরা একটার পর একটা করি। আমরা প্রথমে 15 ভাবে ব্যাটসম্যান চয়েস করলাম, তারপর আমরা 3 ভাবে অলরাউন্ডার চয়েস করতে পারলাম, তারপর আমরা 6 ভাবে বোলার চয়েস করতে পারলাম। যেহেতু আমরা এভাবে পরপর চয়েস করে গেলাম সবগুলা চয়েস, এখন তাহলে আমাদের গুণ করতে হবে। মোট টিম কম্বিনেশন তাহলে কতভাবে করা যাবে? আমরা ব্যাটসম্যান চয়েস করলাম, গুণ, অলরাউন্ডার চয়েস করলাম, গুণ, বোলার চয়েস করলাম। আমরা ব্যাটসম্যান চয়েস করতে পারি কত উপায়ে? আমরা ব্যাটসম্যান চয়েস করতে পারছি এখানে 15 উপায়ে, 15 ভাবে। আমরা অলরাউন্ডার চয়েস করতে পারছি কত ভাবে? ব্যাটসম্যান 15 ভাবে, অলরাউন্ডার 3 ভাবে, বোলার 6 ভাবে। তাহলে অলরাউন্ডার হবে 3 ভাবে, বোলার হবে 6 ভাবে আমরা চয়েস করতে পারছি। তাহলে মোট টিম কম্বিনেশন কতভাবে সম্ভব এখানে? 15 × 6 × 3 কত হয়? 15 × 3 × 6, এটা সমান হয় 270। তো তাহলে এখানে আমাদের মোট টিম কম্বিনেশন সম্ভব কত হবে? 270 হবে। একটু আগে যখন আমাকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় নাই, বলছে যে আপনি ইচ্ছা মতো সাজান, ইচ্ছা মতো মানে চয়েস করেন। এই যে 15 জন থেকে যে কোনো 11 জনকে আপনি চয়েস করেন। এখানে 15 জন প্লেয়ার ছিল, তার থেকে 11 জন প্লেয়ার আপনি চয়েস করে নেবেন, কোনো বাধা বিপত্তি নেই। কোনো ইচ্ছা মতো অলরাউন্ডার নেন, ইচ্ছা মতো বোলার নেন, ইচ্ছা মতো ব্যাটসম্যান নেন, যে কোনো ইচ্ছা মতো আপনি 15 জন থেকে যে কোনো 11 জনকে চয়েস করেন। তো এই 15 জন থেকে 11 জন যখন আমাকে র্যান্ডমলি চয়েস করতে বলা হইলো, তখন আমরা দেখলাম যে এই চয়েসটা বা এই টিমটা গঠন করা সম্ভব 1365 উপায়ে। 1365 উপায়ে তখন আমরা এই টিমটা গঠন করতে পারছি। ইচ্ছা মতো আপনার মন চাইছে আপনি 6 জন বোলারের সবাইকেই নিয়ে ফেলেন, কোনো অলরাউন্ডার নেওয়া দরকার নাই, ইচ্ছা মতো যদি টিম গঠন করি, 1365 উপায়ে তখন টিম গঠন করা সম্ভব হইছে। কিন্তু এখন যখন আপনাকে কিছু কন্ডিশনস দেওয়া হইলো যে না, আপনাকে এখন এখানে
6 জন ব্যাটসম্যান থেকে 4 জন ব্যাটসম্যান চয়েস করতে হবে, 3 জন অলরাউন্ডার থেকে 2 জন অলরাউন্ডার চয়েস করতে হবে, 6 জন বোলার থেকে 5 জন বোলার চয়েস করতে হবে। তখন যদি আমরা তাকাই তখন আমরা দেখব যে এখন টিম গঠন করা সম্ভব 270 উপায়ে। আগে কোনো রেস্ট্রিকশন ছাড়া সম্ভব ছিল 1365 উপায়ে, এখন সম্ভব হলো 270 উপায়ে। আর এখানে আমরা তাহলে হচ্ছে কি কি কনসেপ্ট ব্যবহার করলাম? এক, চয়েস করতে হয়েছে তাই আমরা এখানে সি ব্যবহার করছি, সমাবেশ ব্যবহার করছি। আর দুই, একটার পর একটা কাজ করা লাগছে। প্রথমে ব্যাটসম্যান চয়েস করলাম, তারপর অলরাউন্ডার চয়েস করলাম, তারপর বোলার চয়েস করলাম। একটার পর একটা চয়েস করা লাগছে দেখে আমরা সবগুলোকে গুণ করলাম, এন্ড গুণ করে আমরা টোটাল পাই 270 ভাবে টিমটার গঠন করা সম্ভব। এই যে গঠন করা সম্ভব, এটার নামই কিন্তু টিম কম্বিনেশন। কম্বিনেশন মানেই কিন্তু সি বা সমাবেশ। তাইলে এখন ধরেন যে আপনারে বলা হইল, এখন যদি আপনি সাজাইতে যান ব্যাটিং অর্ডার, ইচ্ছা মতো তো সাজাইতে দেওয়া হবে না। আপনারা একটু আগে বলা হয়েছে যে সাজান, আপনি হইতেছে এই একটু আগে আপনাকে বলা হয়েছে যে আপনি 11 জনকে নিয়ে ইচ্ছা মতো সাজান। এই 11 জন প্লেয়ার, কোনো বাধা বিপত্তি নাই, কোনো রেস্ট্রিকশনস নাই, কিচ্ছু নাই। 11 জন প্লেয়ারকে আপনি ধরে সরাসরি সাজাবেন একটার পর একটা ইচ্ছা মতো। যারে খুশি আগে, যাকে খুশি পরে দেওয়া যায়। চাইলে আপনি তাসকিন আর মুস্তাফিজ দিয়ে ওপেনিং করান, সাকিবকে সবার শেষে নামান, ইচ্ছা মতো আপনি হইতেছে এই 11 জন প্লেয়ারকে সাজাবেন। এই 11 জন প্লেয়ারকে যদি আপনারা সাজাইতে বলা হয় তখন আপনি সেটা সাজাতে পারছেন 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। সেটার উত্তর কত আসছিল? 3,99,16,800। এইরকম একটা অ্যান্সার আসলো যে এতভাবে এইটা সাজানো সম্ভব। কিন্তু এখন ধরেন যে আপনাকে আমি বললাম ঠিক আছে, আবার আপনি ব্যাটিং অর্ডারটা সাজান, লাইন আপটা আপনি আবারও সাজান, কিন্তু এইবার আপনাকে আমি একটু রেস্ট্রিকশন দিব। আপনি এইবার ফার্স্টে ব্যাটসম্যান অলরাউন্ডার এদেরকে সাজাবেন, তারপরে বোলারদেরকে সাজাবেন বা বোলারদেরকে নামাবেন। মানে ফার্স্টে বোলার নামাই পরে ব্যাটসম্যান নামানো তো আসলে লজিক্যাল না। আমরা ফার্স্টে ব্যাটসম্যান অলরাউন্ডারকে নামাবো, তারপর আমরা বোলারকে নামাবো। তখন আমার ব্যাটসম্যান আর অলরাউন্ডার মিলে কতজন একটু চিন্তা করে দেখেন। আমি টিমে ব্যাটসম্যান নিছি কয়জনকে? আমি টিমে ব্যাটসম্যান নিছি 4 জনকে, আমি অলরাউন্ডার নিছি 2 জনকে। তাহলে আমার ব্যাটসম্যান আর অলরাউন্ডার মিলে টোটাল কতজন হয়? 6 জন হয়। তো এখন এই ব্যাটসম্যান অলরাউন্ডারকে যদি আপনাকে বলা হয় যে সাজান, আপনি ঠিক আছে এদের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনি একটু মাহমুদুল্লাহ রিয়াদের একটু ওপেনিংয়ে নামাইলেন, আপনি তানজিদ তামিমরে 6 নম্বরে নামাইলেন, সমস্যা নাই, নামাইতে পারেন। তো এই 6 জনকে যদি এখন আপনি এলোমেলো করে সাজান, প্রথমে যে আপনি ফার্স্টে আপনি 6 জনকে রাখবেন, ব্যাটসম্যান অলরাউন্ডারকে রাখবেন, পরে আপনি বোলারদেরকে রাখবেন। এই 6 জন ব্যাটসম্যান অলরাউন্ডারকে আমরা সাজাইতে পারি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তারপর আমার বোলার কতজন? আমার বোলার তো 5 জন। তো সেই 5 জন বোলারকে আমি সাজাইতে পারি পরে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো তাহলে এখন যদি আপনারা বলা হয় যে ব্যাটিং অর্ডার সাজানো সম্ভব কতভাবে, তাহলে কি করতে হবে? আপনি ফার্স্টে তো ব্যাটসম্যান অলরাউন্ডারকে সাজাইছেন, তারপরে বোলারদেরকে সাজাইছেন। তো তাহলে ব্যাটসম্যান অলরাউন্ডার সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এরপরে বোলারদেরকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। যেহেতু একটা কাজ এর পরে আরেকটা কাজ করতে হচ্ছে, তাই এখানে আমরা গুণ করব। তাহলে এখানে হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু তাহলে কত আসে? 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আমরা দেখে আসি। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 5, 4, 3, 2, 1। এটা হচ্ছে 5, 6, 30, 120, 360, 720। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত তাহলে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তাহলে আসে 6, 4, 6, 24, 5, 24 হচ্ছে 120। তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়াল পাই 120 ভাবে। তাইলে আমাদের এখানে বোলারকে সাজানো যাবে 120 উপায়ে, আর ব্যাটসম্যান 6 জনকে, ব্যাটসম্যান অলরাউন্ডার 6 জনকে আমি সাজাতে পারবো 720 উপায়ে।
তাহলে টোটাল ব্যাটিং অর্ডার আমার কতভাবে সাজানো সম্ভব? আমরা এখানে দেখি 72 × 12, এটা কত আসে? 8, 6, 4। আর তারপর আমার হচ্ছে যেহেতু একটা করে শূন্য একটা করে শূন্য চলে আসবে, তাহলে এখানে আমার 2টা শূন্য চলে আসবে। তাহলে আমার এই ব্যাটসম্যান আর এই বোলার, ব্যাটসম্যান অলরাউন্ডার বোলার, এদেরকে যদি এখন আমি সাজাইতে চাই, আপনাকে যে সার্টেন কন্ডিশন দেওয়া হলো যে ব্যাটসম্যান অলরাউন্ডার আগে নামাবেন, বোলার পরে নামাবেন, তো এদেরকে গুণ করে আমরা পাই টোটাল 86,400। তাহলে এই ব্যাটিং অর্ডার, ব্যাটসম্যান আগে নামায় অলরাউন্ডার, ব্যাটসম্যান অলরাউন্ডার আগে নামায়, বোলার পরে নামায়, টোটাল কতভাবে সাজানো সম্ভব? 86,400 উপায়ে সাজানো সম্ভব। একটু আগে যখন আপনারা বলা হয়েছিল ঠিক আছে ইচ্ছা মতো নামান, সমস্যা নাই, বোলার আগে নামান, ব্যাটসম্যান পরে নামান, অলরাউন্ডার শেষে নামান, ইচ্ছা মতো যেমনি খুশি সেভাবে নামান, তখন আপনার এখানে উপায় ছিল কতভাবে? উপায় ছিল 3,99,16,800 উপায়ে তখন আপনি এই দলটাকে সাজাইতে পারছেন। কিন্তু এখন যখন আপনারা বলা হলো যে না, আপনাকে ব্যাটসম্যান অলরাউন্ডার আগে নামাইতে হবে, বোলার পরে নামাইতে হবে, তো আগে এই 6 জনকে সাজাইলেন, পরে ওই 5 জন বোলারকে সাজাইলেন, তখন আপনি টোটাল দেখতেছেন যে না, এখন তাইলে 86,400 উপায়ে এই ব্যাটিং অর্ডার সাজানো সম্ভব। আমরা এখানে কি করছি? আমরা এখানে আগে ব্যাটসম্যান অলরাউন্ডারকে সাজাইছি, তারপর আমরা বোলারদেরকে সাজাইছি, অ্যান্ড পরপর করা হয়েছে দেখে আমরা এদেরকে গুণ করছি, গুণ করে আমরা পাই 86,400। আচ্ছা, তো তাইলে এখন আসলে সব মিলে কতভাবে এই লাইন আপটা বানানো সম্ভব? ধরেন আপনার হাতে এখন ফুল টিমের সিলেকশন বোর্ডের দায়িত্ব দিয়ে দেওয়া হলো স্কোয়াড থেকে, যে আপনি এখন স্কোয়াড থেকে আপনি এখন ফার্স্টে এই 15 জন থেকে 11 জনকে চয়েস করে নেবেন। আপনি ফার্স্টে 15 জন থেকে 11 জনকে চয়েস করে নেবেন, বা ফার্স্টে আপনি বাছাই করবেন। অবশ্যই যেই রেস্ট্রিকশনটা দেওয়া হলো সেই রেস্ট্রিকশন অনুযায়ী আপনি বাছাই করবেন, অ্যান্ড তারপর সেই 11 জনকে আপনি সাজাবেন। এই 11 জনকে আপনি হইতেছে আবার সাজাইতেও হবে। তো আপনাকে যদি এখন বলা হয় যে আপনি এই 15 জন থেকে 11 জন একটা লাইন আপ বানায় দেন, তখন আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে প্রথমে 15 জন থেকে 11 জন বাছাই করতে হবে, তারপর সেই 11 জনকে আপনাকে সাজাইতে হবে। আমরা আমাদের এতক্ষণ ধরে যেই রেস্ট্রিকশনসগুলো ছিল, যেই রুলসগুলো ছিল, সেই রুলস অনুযায়ী আমরা টিম কম্বিনেশন করতে পারলাম কতভাবে, যে হ্যাঁ 4 জন, 6 জন থেকে 4 জন ব্যাটসম্যান নিব, 3 জন থেকে 2 জন অলরাউন্ডার নিব, 6 জন থেকে 5 জন বোলার নিব, তখন আমরা টিম কম্বিনেশন বা বাছাই করতে পারছি কতভাবে? 270 ভাবে আমরা টিমটা বাছাই করতে পারছি। তাহলে এখন 15 জন থেকে 11 জন আপনি বাছাই করতে পারেন 270 ভাবে। তারপর এখন 11 জনকে সাজাবেন, কিন্তু এই এলোমেলো ভাবে না। আপনাকে সার্টেন বলা হলো যে না, ফার্স্টে আপনি রাখেন, ফার্স্টে আপনি ব্যাটসম্যান অলরাউন্ডারকে রাখেন, তারপর আপনি বোলারদেরকে রাখেন। তখন আপনি সাজাতে পারছেন কতভাবে? এদেরকে সাজাতে পারছেন 86,400 ভাবে। তো তখন সাজানো গেছে এখানে 86,400 উপায়ে। তো এখন যদি আপনারা বলা হয় যে ঠিক আছে, আপনিই সিলেক্টর, আপনিই টিম বাছাই করেন, আপনিই সাজান, তো তখন আপনি টোটাল ফার্স্টে বাছাই করবেন, তারপর সাজাবেন। তো বাছাই করা যায় 270 ভাবে, সাজানো যায় 86,400 ভাবে। তাহলে আপনি সাজায়ে, আপনি বাছাই করে সাজাইতে টোটাল কতভাবে আপনি লাইন আপটা দাঁড়া করাইতে পারবেন? তো বাছাই করে সাজায়ে লাইন আপ দাঁড়া করানো টোটাল সম্ভব হবে এই 270 গুণ 86,400 উপায়। এটা বেশ বড় একটা গুণ, গুণ করে যা আসবে আসবে, আমরা ওইটা নিয়ে আপাতত মাথা না ঘামাই। কিন্তু এখানে আমাদেরকে এখন তাহলে মাথায় রাখতে হবে কি, যে যদি আপনাকে পরপর কাজ করতে হয়, ফার্স্টে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তাহলে আপনি সেইটা গুণ করবেন, পরপর অপশনস আপনি গুণ করবেন। আর যদি আপনারা বলা হয় সাজাইতে, সাজাইতে বলা হইলে আপনি ফ্যাক্টোরিয়াল করবেন। আপনাকে যদি পরপর সাজাইতে হয়, তাহলে আপনি পরপর ফ্যাক্টোরিয়াল করে সেই ফ্যাক্টোরিয়ালগুলোকে আবার গুণ করবেন। আর আপনারা যদি বলা হয় যে না, আপনি বাছাই করেন, বাছাই করতে হলে আপনি এখানে সি ব্যবহার করবেন। সি ব্যবহার করতে হলে আপনি সি বা সমাবেশ আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন। এখন জানেন কিভাবে সি এর ভ্যালু বের করতে হয়, কম্বিনেশন এর ভ্যালু কিভাবে বের করতে হয়। তারপর যদি আপনারা বলা হয় যে পরপর একটার পর একটা বাছাই করবেন, তাহলে সেই বাছাইয়ের সংখ্যাগুলো আপনি আবার গুণ করে দিবেন। একটার পর একটা কাজ করতে হলেই সেটা
গুণ করতে হয়। আমরা কোন কোন পয়েন্টস এখানে শিখলাম? বাছাই করতে হলে সি, সাজাইতে হলে ফ্যাক্টোরিয়াল, পরপর কাজ করা লাগলে আমরা গুণ করব। এই তিনটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বিন্যাস সমাবেশের যেই কোনো ম্যাথ আমরা নিজেরা এখন ইজিলি সলভ করতে পারবো। তো এতক্ষণ আমাকে সাজাইতে হয়েছে একটা দল, অনেকগুলা মানুষ ছিল, স্কোয়াডে 15টা প্লেয়ার ছিল, টিমে 11 জন প্লেয়ার নেওয়া লাগবে। আমি সেই প্লেয়ারদেরকে আমি এলোমেলো করে সাজাবো, আমি ওদেরকে চয়েস করব। আমরা এই প্লেয়ার নিয়ে এতক্ষণ কাজ করলাম, একটা টিম নিয়ে। এখন আমাকে এই শব্দ বিন্যাস করা লাগতে পারে, শব্দ গঠন করার জন্য। মানে ব্যাপারটা কি হইতে পারে যে আমাকে অনেকগুলা লেটার দেওয়া থাকবে, আমাকে অনেকগুলো লেটার্স দেওয়া থাকবে, অ্যান্ড সেই লেটার্স গুলা হচ্ছে আমাকে সাজাইতে হবে। এই লেটার্স গুলা সাজায় আমি কয়টা ওয়ার্ড বানাইতে পারি, এইটা একটা কোয়েশ্চেন হইতে পারে। আমাকে অনেকগুলো লেটার দেওয়া, আমাকে বলা হলো যে এটা কতভাবে সাজানো যায় এটার লেটারগুলো। অ্যান্ড আমরা তো জানি যে বিন্যাস বা সাজানো, সাজানো মানেই হচ্ছে আসলে ফ্যাক্টোরিয়াল। তো আমরা দেখি এটার এক্সাম্পল দেখি। এই যে এখানে আপনাকে টেবিল একটা ওয়ার্ড দেয়া আছে, বলা হলো যে এটা কতভাবে বিন্যাস করা যায়, এটা কতভাবে সাজানো যায়। তা আপনি যদি এখন সাজানো শুরু করেন, আপনি দেখবেন যে এখানে চাইলে আপনি এখন BALTE অথবা হচ্ছে ই, এখানে এই যে 5টা লেটার আছে, এই 5টা লেটারকে বিভিন্নভাবে সাজানো সম্ভব। তো প্রশ্ন হলো কতভাবে সাজানো যায়? আমরা যেরকম টিম মেম্বার বিভিন্নভাবে সাজাইলাম, এখানে এই লেটারগুলোকে আমরা কতভাবে সাজাইতে পারি? এখানে যেহেতু আমরা কাউন্ট করলে দেখবো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা লেটার আছে এখানে। আমরা এই 5টা লেটারকে আমরা এরকম 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারবো। সেই একইভাবে চেয়ারও আমরা এখানে যদি কাউন্ট করি 1টা 2টা 3টা 4টা 5টা লেটার আছে এখানে, তাহলে আমরা এই চেয়ারকে আমরা 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবো। এরকম একটা কেস আসতে পারে যে আসলে একটা শব্দের মধ্যে লেটার রিপিট থাকবে। যেমন এখানে আমরা যদি এই যে বেবি, এটাকে যদি কাউন্ট করি, এখানে 1টা 2টা 3টা 4টা লেটার আছে এখানে। তো তাহলে অবভিয়াসলি 4 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। কিন্তু আমরা নিচে খেয়াল করলে দেখবো যে এখানে আমাদের একটা বি 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 হচ্ছে 2বার রিপিট আছে। তো যেহেতু বি 2বার রিপিট আছে, তাহলে আমরা এটাকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিব। সেম ব্যাপারটা এখানেও, এখানে আমরা দেখি 1 2 3 4, এখানে আমাদের 4টা লেটার, তাহলে এটা হবে 4 ফ্যাক্টোরিয়াল। আর ডিভাইডেড বাই, নিচে আমরা দেখতে পাই তোমার এখানে 1 আর 2, এই 2টা ও এখানে রিপিট আছে, তাহলে নিচে বসবে 2 ফ্যাক্টোরিয়াল। যত বার রিপিট তত ফ্যাক্টোরিয়াল নিচে বসবে। আর এই বাই দিস টাইম আমরা তো এখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করা শিখেই গেছি। আমরা তারপর আরেকটা এক্সাম্পল দেখি, অ্যাক্সেসরিজ। এটা কতভাবে আমাদের বিন্যাস বা সাজানো সম্ভব। এখানে যদি আমরা কাউন্ট করে দেখি, আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টোটাল এখানে 11টা লেটার আছে। তো তাহলে অবভিয়াসলি এখানে উপরে বসবে 11 বা 11 ফ্যাক্টোরিয়াল, এখানে উপরে বসবে 11 ফ্যাক্টোরিয়াল। তারপর দেখতে হবে এখানে রিপিট আছে কারা কারা। তো আমরা যদি এখানে রিপিট খুঁজতে যাই, আমরা এখানে দেখব এখানে সি আছে হচ্ছে 2বার, তাহলে নিচে বসবে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর আমরা এখানে দেখতে পাই এখানে এস আছে হচ্ছে 1 2 3বার, তাহলে নিচে বসবে 3 ফ্যাক্টোরিয়াল। তারপর আমরা এখানে দেখতে পাই যে এখানে ই আছে হচ্ছে 1বার 2বার, তাহলে এখানে বসবে আরো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই অ্যাক্সেসরিজ, এই ওয়ার্ডটা তাহলে কতভাবে সাজানো যাবে এটার 11টা লেটারকে? সেটার উত্তর হবে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই রিপিট ফ্যাক্টোরিয়াল। যদি রিপিট থাকে তাহলে আমরা উপরে বসাবো হচ্ছে টোটাল ফ্যাক্টোরিয়াল, আর নিচে বসবে হচ্ছে যারা যারা রিপিট, সেই রিপিটদের ফ্যাক্টোরিয়াল। তাহলে রিপিট থাকবে আমাদের ফর্মুলাটা হবে টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট ফ্যাক্টোরিয়াল। যারা যারা রিপিট থাকবে তাদেরকে আমরা নিচে আবার ফ্যাক্টোরিয়াল আকারে ডিভাইড করে দিব।
তারপর আপনাকে বলা হইতে পারে যে একাধিক লেটারকে একত্রে রাখতে হবে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, আমাদেরকে এখানে একটা লেটার, একটা ওয়ার্ড দেওয়া হলো, ওয়ার্ডটা হচ্ছে মাদারল্যান্ড। অ্যান্ড মাদারল্যান্ড ওয়ার্ডটা দিয়ে বলা হইলো যে এখানে সবগুলা ভাওয়েলকে একত্রে রাখতে হবে। আপনি এটা বিন্যাস করবেন, অনেকবার সাজাবেন, কিন্তু সাজানোর সময় এমনভাবে সাজাবেন যাতে সবগুলা ভাওয়েল একত্রে থাকে। তো সবগুলা ভাওয়েল যদি এখানে একত্রে থাকে তাহলে কতভাবে সাজানো যাবে, সবগুলা ভাওয়েলকে একত্রে রেখে কতভাবে সাজানো যায়। এখানে ভাওয়েল কোনটা কোনটা আমরা দেখি। আমরা এখানে ভাওয়েল দেখতে পাই ও, তারপর ই, তারপর এ, একটা, দুইটা, এখানে আমরা তিনটা ভাওয়েল দেখতে পাই। তো এখন যদি বলা হয় যে সবগুলা ভাওয়েল একত্রে রাখতে হবে, তাহলে কতভাবে সাজানো সম্ভব। তো যদি আমাকে কখনো এরকম কন্ডিশন দেওয়া হয় যে এই কিছু সংখ্যক লেটার বা অবজেক্ট একসাথে রাখতে হবে, তখন যাদেরকে একত্রে থাকবে তাদেরকে আমরা একটা লেটার ধরবো। যারা একত্রে থাকবে তাদেরকে আমরা একটা লেটার ধরবো, তারপর ওই যাদেরকে একটা লেটার হিসেবে ধরলাম তাদেরকে আমরা আবার বিন্যাস করব। কিভাবে, আমরা একটা এক্সাম্পল দেখি। এইখানে আমরা দেখতে পাই যে আমাদের এখানে লেটার টোটাল হচ্ছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমাদের টোটাল লেটার 10টা। তার মধ্যে আমাদের ভায়োল কয়টা, ভায়োল হচ্ছে এই একটা, দুইটা, তিনটা। এখানে আমাদের 10টা লেটার, ভায়োলগুলোকে একত্রে রাখলে ওই ভায়োলগুলোকে আমরা একটা সিঙ্গেল লেটার হিসেবে কাউন্ট করব। ভায়োলগুলোকে একত্রে রাখতে হবে, তাহলে ভায়োলগুলোকে আমরা একটা সিঙ্গেল লেটার হিসেবে কাউন্ট করব। অ্যান্ড এই তিনটা ভাওয়েল বাদে আমরা আরো 7টা লেটার পাই। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো তিনটা ভাওয়েলকে আমরা 7টা লেটার পাই, আর তিনটা ভাওয়েলকে যদি আমরা আরো একটা লেটার হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা এখানে টোটাল লেটার পাই কয়টা, একটা আর 7টা। তাহলে আমরা টোটাল এখানে লেটার পাই হচ্ছে 7 আর 1 8টা আমরা এখানে লেটার পাই। তাহলে আমরা এখানে টোটাল লেটার পাই 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। প্রথমত যে আমাদের প্রথম কাজ কি, যারা একত্রে থাকবে তাদের একটা লেটার ধরবো, ধরে আমরা বিন্যাস করলাম 8 ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা কি করব, যাদেরকে একত্রে ধরলাম, ওই যে ওই তাদের যাদেরকে একত্রে ধরলাম তাদেরকে আবার বিন্যাস করব। একত্রে ধরছি আমি কাদেরকে, এই যে এই তিনটা ভাওয়েলকে আমি একত্রে রাখছি। তো এই তিনটা ভাওয়েলকে আমরা একত্রে রাখছি, তাহলে এই তিনটা ভাওয়েলকে এখন আমরা আবার বিন্যাস করব, আবার ফ্যাক্টোরিয়াল করব। তিনটা ভাওয়েলকে বিন্যাস করলে, ফ্যাক্টোরিয়াল করলে কতভাবে সাজানো যায়, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যাবে। তারপর আমরা আবার আমাদের আগের কনসেপ্টটায় ফেরত যাই, যে যদি একটা কাজ করে তারপর একটা আরেকটা কাজ করতে হয়, প্রথমে একটা কাজ তারপরে আরেকটা কাজ, তাহলে তাদেরকে গুণ করতে হয়। তাহলে এখানে এটা হবে 8 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে মান যেটা আসবে, আমরা ফ্যাক্টোরিয়ালের মান এখন আমরা বের করতে পারি। কিন্তু এখানে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। আমরা প্রথমে এখানে কি করলাম, আমরা প্রথমে তিনটা ভাওয়েলকে একটা লেটার হিসেবে ধরে নিয়ে আমরা টোটাল বিন্যাসটা করলাম। তিনটা ভাওয়েলকে একটা লেটার ধরলে এখানে আমার একটা লেটার, আর এখানে আমার 7টা লেটার। তাহলে আমার টোটাল লেটার হলো কয়টা, টোটাল লেটার হলো 8টা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। তারপরে যাদেরকে একত্রে ধরেছি, যাদেরকে আমরা একত্রে রাখছি, তাদেরকে আবার বিন্যাস করব। তো এখানে তো আমার কয়টা, এখানে তো আমার লেটার হচ্ছে আসলে 3টা। এই 3টা লেটারকে আমি হচ্ছে একটা ধরে নিছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা তো একত্রে 3টা লেটারকে রাখছি। সেই 3টা লেটারকে আমরা আবার আলাদা করে বিন্যাস করব পরে। আর যেহেতু প্রথমে একটা তারপরে আরেকটা, তাই এই দুইটা গুণ। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে এই টাইপটার অ্যাপ্রোচ, যে যদি কাউকে একত্রে রাখতে বলা হয় যে এরা সবসময় একত্রে থাকবে। এখন আমি আপনারা বলতে পারি যে তাহলে একত্রে না রেখে বিন্যাস করা যায় কতভাবে। এখন যদি আপনারা বলা হয় যে একত্রে না রেখে বিন্যাস করেন, একত্রে না রেখে বিন্যাস কতভাবে করা যায়, তখন হবে
টোটাল অ্যাকচুয়ালি কতভাবে বিন্যাস করা যায় মাইনাস একত্রে রেখে বিন্যাস কতভাবে করা যায়, সেইটা হচ্ছে এই যে একত্রে না রেখে বিন্যাস কতভাবে করা যায়, টোটাল বিন্যাস কতভাবে করা যায়। আমরা একটু খেয়াল করি, দেখে আসি। এখানে আমরা দেখতে পাই মাদারল্যান্ড ওয়ার্ডটার মধ্যে টোটাল 10টা লেটার আছে। তো এখানে টোটাল 10টা লেটার আছে, এর মধ্যে কোনো রিপিট নাই, তো ওই এক্সট্রা ভাগ করার কোনো ঝামেলা নেই। তো 10টা লেটারকে তাহলে আসলে টোটাল বিন্যাস করা যাবে কতভাবে? 10 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যাস করা যাবে। তাহলে টোটাল বিন্যাস করা যায় এখানে 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে, মাইনাস একত্রে রেখে বিন্যাস করা যায় কতভাবে আমরা মাত্র দেখলাম, একত্রে রেখে বিন্যাস করা যায় 8 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এখানে একত্রে রেখে বিন্যাস করা যায় 8 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে একত্রে না রেখে বিন্যাস কতভাবে করা যায়? টোটাল বিন্যাস কতভাবে মাইনাস একত্রে রেখে বিন্যাস কতভাবে, এটার মান যদি আমরা বের করি, তাহলে সেখান থেকে আমরা পাবো যে একত্রে না রেখে বিন্যাস কতভাবে করা যায়। তারপর আমরা এখানে ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারি, আমরা এখানে মানটা নিয়ে চিন্তা করব না এই মুহূর্তে। এখানে বেশ বড় সংখ্যা, গুণ করতে গেলে একটু কষ্ট হবে। আমরা হচ্ছে যখন এক্সামে অ্যাকচুয়াল কোশ্চেন্স যখন পাবো, তখন আমাদের এই ফ্যাক্টোরিয়ালের নাম্বারগুলো আরেকটু ছোট আসবে, সেগুলো আমরা মুখে মুখে গুণ করে ফেলতে পারবো। তারপর আমাদের আরেকটা টাইপ হইতে পারে যে ক্রম পরিবর্তন না করে। ক্রম পরিবর্তন না করে ব্যাপারটা কি, যে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হইলো, ধরেন এই মাদারল্যান্ড ওয়ার্ডটা আপনাকে দেওয়া হইলো। এই মাদারল্যান্ড ওয়ার্ডটা আপনাকে দেওয়া হইলো, কিন্তু আপনারা বলা হইলো যে এখানে ভাওয়েলের ক্রম পরিবর্তন করতে পারবেন না। তার মানে কি, প্রথমে ভাওয়েল কোনটা আছে? এখানে ও, তারপরে আছে ই, তারপরে আছে এ। তো এই যে ও, ই, এ, এই তিনটা ভাওয়েল, এদের সিরিয়াল কখনো চেঞ্জ করা যাবে না। আপনি বাকি সব লেটার উল্টাপাল্টা করেন, আপনি এদেরকেও উল্টাপাল্টা করেন, সমস্যা নেই, কিন্তু আপনি এদের সিরিয়ালটা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ যদি আপনি এখন এরকম একটা বিন্যাস লেখেন যে আপনি মাদারল্যান্ড ওয়ার্ডটাকে উল্টাপাল্টা করে এভাবে লিখছেন, কিন্তু এইখানে ও আগেই আছে, ই হচ্ছে সেকেন্ডে অ্যান্ড এ লাস্টে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্ট করব। কারণ বলেছে ক্রম পরিবর্তন না করতে, ভাওয়েলের ক্রম পরিবর্তন না করতে। তো এখানে আপনি ভাওয়েলের ক্রম পরিবর্তন করেন নাই, এটা তাহলে মানা যায়। কিন্তু যদি আপনি এখন এরকম একটা বিন্যাস লেখেন, আপনি ধরেন এখন এরকম একটা বিন্যাস লিখছেন যে বিন্যাসে আগে বসছে ই, তারপরে আসছে ও, তারপরে আসছে এ, তার মানে এখানে ক্রম চেঞ্জ হয়েছে এন্ড এটা অ্যাকসেপ্টেবল না। এরকম ক্রম পরিবর্তন করা যাবে না। ক্রম পরিবর্তন না করে এই যে এইরকম প্রথমে ও, তারপর ই, তারপর এ, আমি ধরে নিচ্ছি যেখানে ভাওয়েল এর ক্রম পরিবর্তন না করতে বলা হয়েছে। আপনাকে ধরুন এখানে বলা হয়েছে যে ভাওয়েলের ক্রম পরিবর্তন না করে, তো ভাওয়েলের ক্রম পরিবর্তন না করে যদি বিন্যাস করতে বলা হয়, তখন ওই ভাওয়েল গুলাকে আপনার রিপিট লেটার হিসেবে ধরতে হবে। তখন ধরতে হবে যে এই ভাওয়েল গুলা এখানে রিপিট লেটার। তাহলে আমরা ক্রম পরিবর্তন না করে বিন্যাস বলতে কি বুঝাই সেটা আমরা এক্সাম্পলের সাথে বুঝলাম। আর ক্রম পরিবর্তন না করে বিন্যাস যদি বের করতে বলা হয়, তখন আমরা ম্যাথমেটিক্যালি কোন অ্যাপ্রোচে আগাবো? যারা ক্রম পরিবর্তন যারা করবে না, যাদের ক্রম পরিবর্তন করা নিষেধ, তাদেরকে আমরা রিপিট লেটার ধরবো। তো তাহলে এখানে আমরা রিপিট লেটার ধরবো কাকে? আমাদের এখানে টোটাল হচ্ছে লেটার কয়টা? এখানে আমাদের টোটাল লেটার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমাদের টোটাল লেটার এখানে 10টা। তার মধ্যে আমাদের রিপিট কে কে? এই ভাওয়েল একটা, ভাওয়েল দুইটা, এই তিনটা ভাওয়েলকে এখন আমার কি ধরতে হবে? রিপিট লেটার ধরতে হবে। তো এখানে যে তিনটা ভাওয়েল আছে, এই তিনটা ভাওয়েলকে আমরা এখানে রিপিট ধরবো। এই তিনটা ভাওয়েলসকে আমরা এখানে রিপিট ধরবো। তাহলে এখানে কতভাবে বিন্যাস বা কতভাবে সাজানো সম্ভব? আমার এখানে টোটাল লেটার আছে 10টা, আর এখানে আমাদের রিপিট আছে 3টা। তাহলে টোটাল বিন্যাস সম্ভব 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই উপায়ে সাজানো সম্ভব। তারপর
আপনাকে একটা ওয়ার্ড দিয়ে বলা হইতে পারে যে ওয়ার্ডটা কতভাবে সাজানো যায় যাতে জোড় স্থানে এই লেটারগুলা বসে, বেজোড় স্থানে এই লেটারগুলা বসে। তখন আমরা করব কি, জোড় এর বিন্যাস ইন্টু বাকিটুকুর বিন্যাস, অথবা বেজোড় স্থানের বিন্যাস ইন্টু বাকিটুকুর বিন্যাস। কিভাবে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখতে সহজে বুঝে যাবে এটা। ধরেন আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হলো ইনস্টিটিউট, বলা হলো যে কতভাবে এই ইনস্টিটিউট ওয়ার্ডটা সাজানো যায় যাতে ভাওয়েলগুলো জোড় স্থানে থাকে। তো আমরা আগে কাউন্ট করে আসি যে আমাদের এখানে টোটাল লেটার কয়টা আছে। তো আমরা দেখতে পাই যে এখানে আমাদের টোটাল লেটার আছে 9টা। তো তাহলে এখন আমরা এখানে একটা 9টা বক্স সাজাই পাশাপাশি। এখানে আমরা 9টা বক্স সাজাইলাম 9টা লেটার এর জন্য। এখন এখানে বলছে যে ভাওয়েলগুলা বসবে জোড় পজিশনে। তো ভাওয়েল এখানে আমার কয়টা আছে? ভাওয়েল আমার এখানে আছে একটা ভাওয়েল আই, দুইটা ভাওয়েল, তিনটা ভাওয়েল, চারটা ভাওয়েল। আমি এখানে ইন টোটাল 4টা ভাওয়েল পাচ্ছি, আই, আই, ইউ আর ই। তাহলে আমার এই যে 4টা বক্স, এই 4টা বক্সে আমার বসবে আই, আই, ইউ আর ই, বা এখানে আমার বসবে ভাওয়েল, ভাওয়েল, ভাওয়েল এন্ড ভাওয়েল। আমার ভাওয়েল টোটাল কয়টা? আমার ভাওয়েল হচ্ছে ভাওয়েল একটা, ভাওয়েল দুইটা, ভাওয়েল তিনটা, ভাওয়েল চারটা। আমার 4টা ভাওয়েল। আর আমার এখানে জোড় স্থান কয়টা? আমার এখানে জোড় স্থান হচ্ছে 2 নাম্বার বক্স, 4 নাম্বার বক্স, 6 নাম্বার বক্স, 8 নাম্বার বক্স। তো আমার 4টা জোড় পজিশন, 4টা ভাওয়েল। তাহলে 4টা জোড় পজিশনে আমি 4টা ভাওয়েল সাজাইতে পারি কত উপায়ে? 4টা জোড় পজিশনে আমি 4টা ভাওয়েল সাজাইতে পারি 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কে কে এখানে বসবে হইতেছে আমাদের ভাওয়েলগুলা কে কে? আই, আই, ইউ আর ই। কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন যে আই কিন্তু রিপিট আছে 2বার। তো আই যেহেতু 2বার রিপিট, তাহলে এখানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা আমরা বসাবো। তো তাহলে এই যে আমরা জোড় পজিশনে ভাওয়েলগুলাকে সাজায় ফেললাম, এন্ড বাকি জায়গাগুলোতে এখন কে বসবে? বাকি জায়গাগুলোতে এখন বসবে কনসোনেন্টস, ভাওয়েল বাদে যারা। তাহলে কনসোনেন্টস বসবে 1, 2, 3, 4, 5। আমার বাকি 5টা বক্সে আমার কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট হচ্ছে আমার এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমার 5টা কনসোনেন্ট 5টা বক্সে বসবে। তো 5টা কনসোনেন্টকে 5টা বক্সে সাজানো যায় কতভাবে? 5টা কনসোনেন্টকে 5টা বক্সে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখানে তো আর কোনো রিপিট নাই। এন এস টি, রিপিট আছে এখানে টি 2বার। আমরা দেখি আমাদের কনসোনেন্ট গুলা কে কে এখানে। আমাদের কনসোনেন্ট গুলা হচ্ছে এন, এস, টি, টি এন্ড টি। এই 5টা কনসোনেন্ট, তার মধ্যে টি হচ্ছে 1বার, 2বার, 3বার রিপিট। তাহলে এটা হবে কনসোনেন্ট, 5টা কনসোনেন্টকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো তাহলে আমি 4টা জোড় পজিশনে আমি 4টা ভাওয়েলকে সাজালাম। 4টা জোড় পজিশনে আমি 4টা ভাওয়েলকে সাজাইলাম 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কারণ 2বার রিপিট। 5টা বেজোড় পজিশনে আমি 5টা কনসোনেন্টকে সাজাইলাম 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কারণ 3বার রিপিট। তো এখানে আসলে এমন না যে জোড় জায়গাতে ভাওয়েল আর বেজোড় জায়গাতে কনসোনেন্ট, আর জোড় জায়গাতে ভাওয়েল বাকিগুলাতে কনসোনেন্ট। সবসময় এভাবে চিন্তা করবেন, তা না হলে বিপদ আছে। কেন? আমরা এই যে নেক্সট ম্যাথে বুঝতে পারবো। এখানে আমরা আপাতত এভাবে মনে রাখি যে জোড় জায়গাতে ভাওয়েল বসবে, তাহলে জোড় জায়গাতে ভাওয়েল বসাইলাম কতভাবে? এই যে এই এতভাবে। অ্যান্ড বাকি জায়গাতে কনসোনেন্ট বসাইলাম কতভাবে? এই এতভাবে, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে কতভাবে সাজানো যায়? যেহেতু প্রথমে একটা করলাম, তারপরে আরেকটা করলাম, তাহলে আমরা এখানে গুণ করব। তাহলে এখানে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই, তারপরে আমরা কি করলাম? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল।
এইভাবে তাহলে আমরা এই ইনস্টিটিউট এই ওয়ার্ডটাকে এতবার সাজাইতে পারি যাতে ভাওয়েলগুলা জোর স্থান দখল করে। এখন আপনারা যদি বলা হয় যে ভাওয়েলগুলা বেজোড় স্থান দখল করবে, ভাওয়েলগুলা বেজোড় স্থান দখল করবে এটা বললে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমরা একটু খেয়াল করে দেখি। এখানে যথারীতি আমাদের লেটার হচ্ছে 9টা, তো আমরা 9টা বক্স ড্র করে ফেলি। এখন আপনাকে বলা হয়েছে ভাওয়েলগুলা বিজোড় স্থানে থাকবে। তো বিজোড় স্থান কয়টা? বিজোড় স্থান হচ্ছে 1, 3, 5, 7, 9। আপনার তো বিজোড় পজিশন হইল 5টা, কিন্তু আপনার ভাওয়েল কয়টা? আপনি এখানে খেয়াল করে দেখেন আপনার ভাওয়েল কিন্তু মাত্র 4টা। সেটা হচ্ছে আই, আই, ইউ আর ই। আর কনসোনেন্ট কয়টা? কনসোনেন্ট হচ্ছে আপনার 5টা, সেটা হচ্ছে এন, এস, টি, টি, টি। কথা হলো আপনি ভাওয়েল বসাবেন বিজোড় স্থানে, কিন্তু বিজোড় স্থান তো 5টা। বিজোড় স্থান 5টা, কিন্তু আপনার বিজোড় স্থান লাগবে কয়টা? আপনি তো ভাওয়েল বসাবেন কয়টা? ভাওয়েল তো বসাবেন 1, 2, 3, 4টা। তো ভাওয়েল যদি আপনি 4টা বসান তাহলে আপনার তো বেজোড় স্থান লাগবে 4টা, 5টা তো লাগবে না। আপনার 4টা ভাওয়েল বসবে 4টা পজিশনে, 4টা বক্সে। তো তাইলে এখন 5টা বেজোড় স্থান থেকে আপনাকে কি এখন তাইলে ফার্স্টে 4টা বক্স মানে চয়েস বা বাছাই করে নেওয়া লাগবে। কেন 5টা থেকে 4টা বাছাই করতে হবে? বলা হয়েছে ভাওয়েল বসাবেন বিজোড় স্থানে, কিন্তু বিজোড় স্থান আছে 5টা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা বিজোড় স্থান আছে। তো 5টা বিজোড় বক্স থেকে আপনার 4টা ভাওয়েলের জন্য 4টা বক্স আগে চয়েস করা লাগবে। তাহলে আপনার প্রথম কাজ তাহলে এখানে কি 5C4। আপনি আগে 5টা বক্স থেকে 4টা বক্স বাছাই করে নেবেন। তারপর কি করবেন? সেই 4টা বক্সে এখন আপনি ভাওয়েল বসাবেন। কোন 4টা বক্স? ধরেন আপনি এই যে 3, 5, 7 আর 9, ধরেন আপনি এই 4টা বক্স আপনি চয়েস করছেন যে আমি এই 4টা বক্সে এখন ভাওয়েল বসাবো। তো তাহলে যেই 4টা বক্স চয়েস করছেন ওই 4টা বক্সে এখন ভাওয়েল সাজাইতে পারবেন কতভাবে? আপনার তো ভাওয়েল 4টা, কিন্তু রিপিট আছে 2টা। তো ভাওয়েল বসাই ফেলছেন, ভাওয়েল বসানো হয়ে গেল। এবার কনসোনেন্ট বাকি থাকে কয়টা? কনসোনেন্ট বাকি থাকে 1, 2, 3, 4, 5। এখন তাহলে আপনি তো 4টা বক্স চয়েস করে নিয়েছেন, আপনার তো এখনো কয়টা বক্স বাকি? আপনি তো এখন অবশ্যই এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা বক্স এখনো বাকি। তো যেই 5টা বক্স বাকি, ওই 5টা বক্সে এখন আপনি 5টা কনসোনেন্ট বসাই দিবেন, বসায় 5টা কনসোনেন্ট সাজাবেন। কতভাবে সাজানো যাবে সেটা এখন তাহলে সাজানো যাবে আমার 5টা কনসোনেন্ট, 3টা হচ্ছে রিপিট। তাইলে এইখানে ম্যাথটা আমাদের কয় ধাপে করতে হলো? ম্যাথটা আমাদের এখানে 3 ধাপে করতে হলো। প্রথম ধাপে কি? আমার 5টা বিজোড় বক্স থেকে 4টা বিজোড় বক্স চয়েস করা। যে আমাকে বেজোড় জায়গাতে ভাওয়েল বসাইতে বললো, আমি কোন বেজোড় বক্সগুলোতে ভাওয়েল বসাবো। তারপর সেই ভাওয়েলগুলোকে এরপর বসে ভাওয়েলগুলোকে আমি সাজাইলাম। ভাওয়েলগুলোকে সাজানোর পর এরপর আমি বাকি কনসোনেন্টগুলোকে আমি সাজাইলাম। তো আমার 3 ধাপে কাজ করা লাগছে, একটার পর একটা করা লাগছে, আমি 3টা এখন এখানে গুণ করে দিলাম। তো গুণ করলে এখানে যা অ্যান্সার আসবে তাই আমাদের অ্যান্সার, এই ম্যাথের অ্যান্সার সেটাই। তো তাহলে এই যে আমাদের কাজটা করা লাগবে এখানে 3 ধাপে। 5টা বিজোড় থেকে 4টা বিজোড় আমরা ফার্স্টে চয়েস করব, তার জন্য আমাকে লিখতে হলো 5C4। তারপর বলা হইলো 4টা বিজোড় স্থানে 4টা ভাওয়েল সাজাবো, সেটা হইলো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এন্ড তারপর বলা হলো বাকি 5টা কনসোনেন্ট সাজাবো, সেটা হলো 5 ফ্যাক্টোরিয়াল, 3টা রিপিট, তাই নিচে বসলো 3 ফ্যাক্টোরিয়াল। তো তাহলে আমরা এই 3টা কাজ পরপর করে আমরা হচ্ছে এই ম্যাথের যে অ্যান্সার সেটা আমরা এখন বের করতে পারি। তারপর আপনাকে বলা হইতে পারে যে কাউকে সবসময় নিবেন বা কাউকে কখনোই নিবেন না, এভাবে কয়টা বিন্যাস করা সম্ভব? আপনাকে বলা হইলো যে অ্যালগোরিদম এই ওয়ার্ডটা থেকে 5টা লেটার নিয়ে কতভাবে সাজানো যায় যাতে সবসময় ভাওয়েলস থাকবেই।
আপনি লেটার নেবেন কয়টা? আপনি লেটার নেবেন 5টা। কিন্তু সবসময় আপনার অবশ্যই কাকে রাখতে হবে? ভাওয়েলসকে আপনার সবসময় অবশ্যই রাখতেই হবে। তো আমরা ভাওয়েলসকে রাখবো। তো আমরা এখানে দেখি আমাদের টোটাল এখানে ভাওয়েলস কয়টা, লেটার কয়টা, আমরা এখানে কাউন্ট করে দেখি। আমরা এখানে দেখি আমাদের টোটাল লেটার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এখানে টোটাল লেটার হচ্ছে 9টা। আমাদের ভাওয়েলস কয়টা? ভাওয়েলস হচ্ছে 1টা 2টা 3টা। তো আপনাকে বলা হয়েছে যে সবসময় ভাওয়েলস থাকবেই, ভাওয়েলসকে আপনার নিতেই হবে। তো ভাওয়েলসকে যদি আপনার নিতেই হয়, তাহলে আমরা এখানে শর্তটা লিখে ফেলি আগে। আপনাকে বলা হয়েছে যে 5টা লেটার নিব, কিন্তু ভাওয়েলস নিতেই হবে। তো ভাওয়েলস তো তাহলে আপনি নিয়েই ফেললেন 3টা। এখানে আমাদের ভাওয়েল কয়টা? 3টা। তো আমরা এ, ও আর আই। তো ভাওয়েলস যে আমাদের নেওয়া লাগবে, আমাদের 3টা ভাওয়েলস আমরা নিয়েই ফেললাম, যে এ নিলাম, ও নিলাম, আই নিলাম। আমরা 3টা ভাওয়েলস নিলাম। কিন্তু এই 5টা লেটার হওয়ার জন্য আপনার এখন আরো কয়টা লেটার নিতে হবে? 5টা লেটার হওয়ার জন্য আপনার কি তাহলে আরো এখন এক্সট্রা আরো 2টা লেটার কি এখন তাহলে আমাকে নিতে হবে? কারণ কি? কারণ তারা বলছে যে সবসময় ভাওয়েলস থাকবেই, ভাওয়েলস গুলো নেওয়াই যাবে, নিতেই হবে, সবগুলা ভাওয়েলস নিতেই হবে। আর এখান থেকে তাই এখন 3টা ভাওয়েলস নিয়ে আপনার জায়গা হচ্ছে কয়টা? আপনার বক্স হচ্ছে টোটাল 5টা। আপনার টোটাল বক্স হচ্ছে 5টা, তার মধ্যে আপনি অলরেডি ভাওয়েলস গুলাকে ইনক্লুড করে ফেলছেন। ভাওয়েলস গুলো হচ্ছে এ অ্যান্ড ও অ্যান্ড আই। তো আপনাকে প্রথমে বলা হয়েছে যে অ্যালগোরিদমের সবগুলা লেটার নিবেন না, 5টা লেটার নিবেন। তো 5টা লেটার জন্য আপনি 5টা বক্স সাজাইছেন এখানে, ঠিক আছে? 1 2 3 4 5। আপনি 5টা বক্স সাজাইছেন যে হ্যাঁ আমি 5টা লেটার নিয়ে আমি এখন বিন্যাস করব। কিন্তু ওরা বললো যে ভাওয়েলস গুলোকে নিতে হবে বাধ্য, আপনি তো ভাওয়েলস গুলোকে নিয়ে ফেলছেন। এখন তাহলে আপনার বক্স বাকি কয়টা? 2টা। আপনার এখানে অপশন বাকি কয়টা? অপশন বাকি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আপনার এখানে আরো 6টা লেটার বাকি। তাহলে এই যে বাকি 2টা বক্সে আপনি কি 6টা লেটার থেকে আরো 2টা লেটার আপনি চয়েস করতে পারেন? তো 6টা লেটার থেকে 2টা লেটার চয়েস করা যায় কতভাবে? 6C2 উপায়ে। তাহলে এইটা কি আপনার প্রথম কাজ? যে হ্যাঁ 5টা লেটার ফিল আপ করার জন্য 3টা ভাওয়েলস বাদে আরো 2টা লেটার আমাকে এখন চয়েস করে নিতে হবে। তো আপনি নিলেন 2টা লেটার চয়েস করে। আপনি প্রথমে করলেন 6C2। আপনি প্রথমে 6টা লেটার থেকে 2টা লেটার চয়েস করছেন। তো তাহলে কি আপনি এখন এখানে আরো 2টা কনসোনেন্ট বসায় ফেলছেন। এখন আপনার লেটার হইল কয়টা? এখন আপনার এখানে লেটার হয়ে গেছে 5টা। এখন এখানে আপনার কোনো কনসোনেন্ট কিন্তু রিপিট নাই, কোনো ভাওয়েল রিপিট নাই, কেউ রিপিট নাই। তো কেউ যদি রিপিট না থাকে, এখন এই 5টা লেটার আপনাকে তো বলছে যে 5টা লেটার নিয়ে সাজাইতে হবে। আপনি 5টা লেটার নিবেন, নিয়ে 5টা লেটার আপনি সাজাবেন। তো সাজানো মানে কি? ফ্যাক্টোরিয়াল। কয়টা লেটার সাজাবেন? আপনার টোটাল 5টা লেটার। তো আপনি এখানে 5টা লেটার সাজাবেন কতভাবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাবেন। তাহলে এটার অ্যান্সার তাহলে কত হবে? আগে আপনি 6টা থেকে 2টা চয়েস করে নেবেন, তারপর টোটাল 5টা লেটার হয়, সেই 5টা লেটার আপনি এরপরে সাজাবেন 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এই যে প্রশ্ন যে কাউকে নিতে বাধ্য, সেই ক্ষেত্রে আপনি আগে বাকিগুলা চয়েস করে নেন, নিয়ে তারপরে সাজান। সাজাইলে কত হয়? 6C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এইটা হবে। এখন আপনারা যদি বলা হয় যে কাউকে কখনোই নিব না, কখনোই ভাওয়েলস থাকবে না, আপনাকে এখানে 9টা লেটার আছে এখানে, এইখান থেকে বলছে যে আপনি কতভাবে সাজানো যাবে যাতে কখনোই কোনো ভাওয়েলস থাকবে না, আপনি কোনো ভাওয়েলসকে এখানে রাখতে পারবেন না। তো তাইলে আমরা এখানে দেখি, এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমাদের 9টা লেটার আছে, অ্যান্ড তার মধ্যে আমাদের ভাওয়েলস গুলোকে বাদ দিতে হবে। তো এখানে এই যে এই একটা ভাওয়েলস, এই একটা ভাওয়েলস, অ্যান্ড এই একটা ভাওয়েল, এই 3টা ভাওয়েল আমাদের বাদ। তো 3টা ভাওয়েল বাদ দিলে এখন আমাদের লেটার কয়টা থাকে? 1 2 3 4 5
এখন আমাদের 6টা লেটার বাকি থাকে। তো এখন আপনাকে বলছে এমনভাবে আপনি 5টা লেটার নিয়ে সাজাবেন যাতে কখনোই কোনো ভাওয়েল থাকে না। তো তাহলে এখন আপনি 5টা বক্স বানান, 5টা লেটার নেবেন। আপনি 5টা বক্স বানাইলেন 5টা লেটার নেওয়ার জন্য। তো আগে 5টা লেটার, কিন্তু আপনার তো লেটার নেওয়া যাবে 6টা, কিন্তু আপনাকে নিতে হবে 5টা। তো আপনি কোন 5টা নেবেন সেটা আগে চয়েস করেন, যে আমার হাতে 6টা অ্যাভেলেবল লেটার আছে ভাওয়েলগুলো বাদ দিয়ে। তো এই 6টা অ্যাভেলেবল লেটার থেকে আমি 5টা লেটার চয়েস করব আগে। করলাম। এখন আপনি 5টা লেটার চয়েস করে ফেলছেন। সেই 5টা লেটার চয়েস করে এখন সেই 5টা লেটার আপনি এখন এখানে বসাই দিবেন। একটা কনসোনেন্ট, 2টা কনসোনেন্ট, 3টা কনসোনেন্ট, 4টা কনসোনেন্ট, 5টা কনসোনেন্ট। ভাওয়েল তো বাদ দিচ্ছেন, তাহলে শুধু কনসোনেন্ট বসবে এখানে। এখন এই 5টা কনসোনেন্টস বসাইছেন, সেই 5টা কনসোনেন্টস কেউ তো রিপিট নাই। এই 5টা কনসোনেন্ট এখন সাজানো যায় কত ভাবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে যদি আপনাকে বলা হয় যে হ্যাঁ একটা ওয়ার্ড থেকে সবগুলা ভাওয়েল বাদ দিয়ে কত ভাবে সাজানো যায়, যেটাই আপনি প্রতিবার 5টা করে লেটার নেবেন, তাহলে সেটার অ্যান্সার কত হবে? এরকম আসবে এটা, যে আপনাকে 5টা লেটার নিতে হবে, তো কোন 5টা লেটার নেবেন সেটা আগে চয়েস করেন। করে নিয়ে তারপর এই 5টা লেটারকে এখন সাজান। আগেরটার ব্যাপারে কি ছিল? আগের বারও তো বলছে যে 5টা লেটার নিতে হবে, কতভাবে সাজানো যায়। তো 5টা লেটার নিতে হবে, কিন্তু তার মধ্যে তো ওরা আপনাকে বলেই দিছে 3টা লেটার নিতে বাধ্য। তো 3টা লেটার নিয়েই ফেলছেন আগে, আরো 2টা লেটার নেন এখন বাকি কনসোনেন্ট গুলা থেকে। তো আরো 2টা লেটার নিন, এখন তাহলে 6টা থেকে আপনি 2টা লেটার চয়েস করে নিছেন 6টা থেকে। এখানে আমাদের কনসোনেন্ট ছিল কয়টা? 1 2 3 4 5 6। তো এই 6টা কনসোনেন্ট থেকে আপনি 2টা কনসোনেন্ট চয়েস করে নিয়ে আপনি এখানে টোটাল তখন বানাইলেন হচ্ছে 5টা লেটার। তাহলে এখানে আপনাকে চয়েস করা লাগছে 6টা থেকে 2টা। এখানে আপনার 6টা থেকে কেবল 2টা চয়েস করা লাগছে, আর ওইখানে আপনার 6টা থেকে 5টাই চয়েস করা লাগছে। কারণ কি? কারণ ভাওয়েলস বাদ সবগুলোই তো কনসোনেন্ট বসবে এখানে। তো চয়েস করছেন, করে তারপর আপনি তাইলে এখন এখানে যেই 5টা নিলেন সেই 5টা এখন ফ্যাক্টোরিয়াল করে সাজাই ফেললেন। এখানেও যেই 5টা নিছেন ওই 5টা আপনি ফ্যাক্টোরিয়াল করে সাজায় ফেলছেন। তাইলে যদি কখনো বলা হয় যে হ্যাঁ বিন্যাস করেন কিন্তু এই কয়টা সবসময় নিতেই হবে বা এই কয়টা কখনোই নেওয়া যাবে না, তখন আমরা এই অ্যাপ্রোচটাতে আগাবো। আর এটার অ্যান্সার তাহলে এরকম যে 65 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটা কিভাবে? আপনি 6টা থেকে 6টা কনসোনেন্ট থেকে আগে 5টা কনসোনেন্ট চয়েস করে নিছেন, তারপর কি করছেন এখানে সেই 5টাকে সাজাইছেন। তাহলে এই ম্যাথগুলো আমরা এভাবে ডিল করবো আমাদের আগের সেই প্রিন্সিপাল অনুযায়ী। যদি একটা কাজের পর আরেকটা কাজ করা লাগে তাহলে সেই দুইটা আমরা গুণ করে দিব। এখানেও আমরা যথারীতি তাই করছি। তো আমরা এতক্ষণ দেখলাম যে শব্দ বা বিভিন্ন লেটার নিয়ে আমরা কিভাবে বিন্যাস করতে পারি। তো আমাদের কি যে একটা শব্দ বা একটা লেটার নিয়ে বিন্যাস করতে হয়, সেরকম আমাদের অনেকগুলা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করতে হয়, সংখ্যা বিন্যাস করে বিভিন্ন সংখ্যা বানাইতে হয়। অনেকগুলা ডিজিট বা অঙ্ক আমাকে দেওয়া থাকবে, অ্যান্ড সেই অঙ্কগুলা সাজায় আমরা সংখ্যা বানাবো। তো এখন এই সংখ্যা বানাইতে হইলে আমাদেরকে কিছু ব্যাপার মাথায় রাখতে হয়। যেমন মাঝে মধ্যে বলবে যে হ্যাঁ 3 অঙ্কের 4 অঙ্কের সংখ্যা বানাও। তো যদি আমাকে সংখ্যা বানাইতে হয়, আমাকে মেক শিওর করতে হবে যে প্রথমে কোনো শূন্য থাকতে পারবে না। 5টা ডিজিট, এখন প্রথম ডিজিট যদি শূন্য হয়, প্রথমে তো শূন্য কোনো ম্যাটার করে না। আপনি লিখলেন যে 0254, এটার মানে হলো 254, 254। তো তাহলে প্রথমে শূন্য বসলে সেটা তো আসলে 4 অঙ্কের হইলো না, সেটা তো আসলে 3 অঙ্কের হয়ে গেল। তো আমাকে যদি বলে হ্যাঁ 3 অঙ্কের বানাইতে হবে, 4 অঙ্কের বানাইতে হবে, তখন তাহলে প্রথমে এই শূন্য রাখা যাবে না। তারপর বলতে পারে যে জোড় সংখ্যা বানাও। জোড় সংখ্যা হইতে হলে শেষে জোড় সংখ্যা, জোড় হইতে হলে শেষে জোড় সংখ্যা না, শেষে হচ্ছে জোড় অঙ্ক থাকতে হবে। জোড় সংখ্যা হইতে হলে শেষে থাকতে হবে জোড় অঙ্ক। বেজোড় সংখ্যা হইতে হলে শেষে থাকতে হবে বেজোড় অঙ্ক।
তারপর বলতে পারে যে 5 দ্বারা বিভাজ্য হইতে হলে নাম্বারের শেষে 5 থাকতে হবে অথবা শূন্য থাকতে হবে। আমরা এক্সাম্পলগুলো দিয়ে বোঝার ট্রাই করি। যেমন জোড় হইতে হলে এই যে আমরা যদি বলি যে 152 152, এটা কিন্তু একটা জোড় সংখ্যা। কারণ কি? কারণ লাস্টে হচ্ছে 2 আছে, 2 হচ্ছে একটা জোড় অঙ্ক, তাই। বেজোড় হইতে হলে আমরা একটা বেজোড় সংখ্যা বলতে পারি যে 243। 243 একটা বেজোড় অঙ্ক, কারণ লাস্টে হচ্ছে এখানে 3 আছে, তাই এটা একটা বেজোড় সংখ্যা। 243 একটা বেজোড় সংখ্যা। আমরা সংখ্যা আর অঙ্ক আশা করি বুঝি। এখানে যে এই 2, 5, 4, 1, 5, 2 প্রত্যেকে একটা করে অঙ্ক বা ডিজিট। আর এই টোটাল 254 বা এই টোটাল 152, 243 এরা হচ্ছে প্রত্যেকে এক একটা করে সংখ্যা। তারপর 5 দ্বারা বিভাজ্য হইতে হলে শেষে 0 অথবা 5 থাকতে হবে। যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ 230 এটা একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, অথবা 135 এটা একটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 5 দ্বারা বিভাজ্য নাম্বার হইতে হলে লাস্টে 0 অথবা 5 থাকতে হবে। তারপর মাঝে মধ্যে বলে যে হ্যাঁ 99 থেকে বড়, 999 থেকে বড়। তার মানে কি? 99 থেকে বড় মানে 100, 3 অঙ্কের সংখ্যা। 999 থেকে বড় মানে 1000। তো 999 থেকে বড় মানে 1000 মানে 4 সংখ্যা, 4 অঙ্ক দ্বারা গঠিত একটা সংখ্যা। সেই একইভাবে 100 থেকে ছোট হইতে হলে হবে 99, 98, এরা 2 অঙ্কের। 1000 থেকে ছোট হইতে হলে হবে 999, 998, 898, এরা সবাই 3 অঙ্কের। তো এখানে এই যে কন্ডিশনস বা যে রুলসগুলো দেওয়া আছে, সেই রুলসগুলো আমরা মাথায় রাখবো, মনে রাখবো। আমরা এই কোশ্চেনটা দেখি। এখানে আমাকে বলা হয়েছে যে এখানে আমার টোটাল অপশন কয়টা? এখানে আমার টোটাল অপশন 1, 2, 3, 4, 5, 6। এখানে আমার টোটাল 6টা নাম্বার বা 6টা ডিজিট দেওয়া। 0, 1, 2, 3, 4, 5। এই টোটাল 6টা অঙ্ক দেওয়া। এই 6টা অঙ্ক থেকে 3টা অঙ্ক নিয়ে আমাকে সংখ্যা বানাইতে হবে। তো এই যে আমাকে 3 অঙ্কের সংখ্যা বানাইতে বলছে, তো তাহলে আমরা এখানে একটা 3টা বক্স দিই। এখন এই 3 অঙ্কের সংখ্যা বানাইতে হইলে আমাকে সবার আগে মাথায় রাখতে হবে যে প্রথমে কোনো জিরো বসতে পারবে না। তাহলে এই যে বক্স, এই প্রথম যে বক্সটা, এই বক্সে আমরা জিরো বসাইতে পারবো না। আমরা জিরো বাদে আমাদের আরো এখানে 5টা অপশন আছে, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম বক্সে আমরা 5টা থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে চয়েস করব, যে কোনো একটা ডিজিট নিয়ে আমরা চয়েস করব, বসাবো প্রথম বক্সে, এন্ড সেটা জিরো না। তাহলে এখানে আমরা যে কোনো একটা ডিজিট প্রথম বক্সে বসায় ফেললাম। তো জিরো বাদে প্রথমে যে কোনো একটা ডিজিট যদি আমরা এখন বসায় ফেলি এই বক্সে, তাহলে এখন অলরেডি একটা ডিজিট ফিল আপ হয়ে গেছে। এখানে অলরেডি এখন একটা ডিজিট এখানে বসে পড়ছে। এখন সেই একটা ডিজিট কোনটা? ধরে নিই, ফর এক্সাম্পল ধরে নিই আমরা এখানে 3 বসাই ফেলছি প্রথম বক্সে। এখন আমাকে তো বাকি 2টা যে বক্স, সেই 2টা বক্সও তো আমাকে ফিল আপ করতে হবে। সেই 2টা বক্সের জন্য আমার 2টা ডিজিট লাগবে, অ্যান্ড আমার হাতে অপশন কয়টা? আমি তো এখানে একটা বসাই ফেলছি, এখন আমার হাতে অপশন কয়টা? এখন আমার হাতে অপশন, আমি যেটা বসাইছি সেটা বাদ দিয়ে আরো কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমার হাতে তাহলে এখন আরো 5টা অপশন আছে। সেই 5টা অপশন থেকে আমি এই বাকি 2 বক্সের জন্য আরো 2টা ডিজিট আমি চয়েস করলাম। এখন তাহলে আমি টোটাল 3টা বক্সে 3টা ডিজিট এখানে বসায় ফেলছি। 3টা বক্সে আমি এখন এখানে 3টা ডিজিট বসায় ফেলছি। এখন আমরা এখানে সাজাবো। আমরা এখন ডিজিটগুলা সাজায় বিভিন্ন বিভিন্ন সংখ্যা বানাইতে পারি। কিন্তু এখন যদি আমরা এখানে 3টা ডিজিট নিয়েই সাজানোর চেষ্টা করি, 3টা ডিজিট নিয়েই যদি আমরা সাজাই, তখন এমন তো কোনো গ্যারান্টি নাই যে 3টা এখন সাজাইতে গেলে আমার জিরো প্রথম বক্সে চলে আসবে না। আপনি 3টা ডিজিট নিছেন, নিয়ে এখন সাজাইতেছেন, হইতেই পারে যে জিরো প্রথম বক্সে চলে আসছে। তো তাহলে 3টা কিন্তু এখন তাহলে সাজানো যাবে না। আমরা এখন তাহলে 2টা আলাদা আলাদা করেই চিন্তা করব। কিভাবে? আমরা প্রথম বক্সে আমরা তো একটা চয়েস করছি, ওইটা থাকুক।
ওই একটাকে চয়েস করছি, ওই একটাকে সাজানো যায় কতভাবে, 1 ফ্যাক্টোরিয়াল ভাবে বা 1 ভাবে। আর পরের দুইটা বক্সে যে আমরা এই দুইটাকে নিলাম, দুইটা ডিজিটকে নিলাম, ওই দুইটাকে আমরা সাজাইতে পারি 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। আমরা পুরাটা একসাথে 3 ফ্যাক্টোরিয়াল করে সাজাবো না, তিনটাই যদি সাজান তাইলে হইতে পারে যে হয়তো আপনি সেকেন্ড বক্সে একটা 0 রাখছিলেন, এই বক্সে একটা 5 রাখছিলেন, অ্যান্ড এই বক্সে একটা 3 রাখছিলেন। তো তিনটাই একসাথে নিয়ে সাজাইতে গেলে হইতেই পারে কোনো এক সময় এই 0টা সামনে চলে আসবে, 3টা লাস্টে চলে যাবে, 5টা মাঝে চলে আসবে, এরকম। তিনটা নিয়ে যদি আমি সাজাই তাইলে প্রবলেম হয়। কি প্রবলেম? প্রথম বক্সে 0 চলে আসতে পারে। এই জন্য আমরা তিনটা বক্স নিয়ে এলোমেলো করবো না। আমরা এই পাশের এই দুইটা সাজাইতে পারবো 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, আর এই পাশে একা তো একাই 1 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। তাহলে টোটাল কয়টা সংখ্যা বানানো সম্ভব? টোটাল তাহলে সংখ্যা বানানো সম্ভব এরকম যে 5C1, তারপর বাকি দুইটা বক্স 5C2, তারপর প্রথম একটা বক্স 1 ফ্যাক্টোরিয়াল, তারপর বাকি দুইটা বক্স 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে করে আমরা সাজাইতে পারি। এখন 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, সো ওটা নিয়ে আসলে আমরা তো চিন্তা ভাবনা করব না। আমরা পুরো জিনিসটা লিখবো এভাবে: প্রথম বক্সের জন্য 5C1, পরের দুইটা বক্সের জন্য 5C2, তারপর ওই পরের দুইটা বক্স আমরা একটু সাজাইলাম 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটা গেল আমাদের প্রথম বক্স, এটা গেল আমাদের পরের দুই বক্স। তাহলে এখন আমরা এইভাবে ডিল করব। যদি আমাকে বলা হয় একটা নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট অঙ্কের সংখ্যা বানাইতে, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, তখন আমরা এইভাবে চিন্তা করব। প্রথম বক্স 0 বাদে বাকি সবগুলা বক্স, বাকি সবগুলা ডিজিট দিয়ে 0 সহ আমরা সমাবেশ করে সি দিয়ে চয়েস করে তারপর আমরা ফ্যাক্টোরিয়াল করে সাজায় ফেলবো। এখানে বলা হয়েছে যে 999 থেকে বড় কয়টা সংখ্যা বানানো সম্ভব। তো 999 থেকে বড় সংখ্যা হইতে হলে আমরা তো বলতে পারি তাহলে সেটা হইতে হবে 4 ডিজিট এর সংখ্যা, অথবা সেটা হইতে হবে 5 ডিজিটের সংখ্যা, অথবা সেটা হইতে হবে 6 ডিজিটের সংখ্যা। কারণ কি? কারণ এখানে বলা হয়েছে যে 999 থেকে বড় হইতে হবে। তো 4 ডিজিট হলেও 999 থেকে বড়, 5 ডিজিট হলেও 999 থেকে বড়, 6 ডিজিট হলেও 999 থেকে বড় হবে। তো এখন আমরা তাহলে একটু আগে যেমন আমরা 3 অঙ্কের কয়টা সংখ্যা বানানো সম্ভব সেটা আমরা চিন্তা করছি, এখন আমরা সেম প্যাটার্নে 4 অঙ্কের কয়টা সংখ্যা, 5 অঙ্কের কয়টা সংখ্যা, 6 অঙ্কের কয়টা সংখ্যা বানানো সম্ভব সেটা নিয়ে চিন্তা করব। তো তাহলে যদি আমরা বলি 4 ডিজিট, 4 ডিজিটের হইতে হলে প্রথম বক্সে কে বসবে? প্রথম বক্সে 0 বাদে বাকি 6টা থেকে, বাকি 5টা থেকে যে কোনো একটা আমি চয়েস করে নিব। তারপর এই যে বাকি 3টা বক্স, সেই বাকি 3টা বক্স আমি যেটা চয়েস করে নিছি, ধরে আমি 3 চয়েস করে নিছি, আমার হাতে এখনো আরো 5টা অপশন, সেই 5টা অপশন থেকে এখন আমি 3টা চয়েস করে নিব। আমার বাকি এই একটা, এই দুইটা, এই 3টা বক্সের জন্য আমি আরো 3টা ডিজিট চয়েস করে নিলাম। তারপর এখন সাজাবো। তো কোনটা সাজাবো? আমরা হচ্ছে পরের 3টা বক্স সাজাবো। প্রথম বক্স আমরা এই সাজানোর মধ্যে ধরবো না, কারণ সাজানোর মধ্যে ধরলে ওখানে 0 চলে আসতে পারে, আর 0 আসলে প্রবলেম। তো তাহলে বাকি 3টা বক্স আমরা হচ্ছে এখন 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। তাহলে এইটা গেল আমাদের 4 ডিজিট এর নাম্বার। 4 ডিজিটের কয়টা সংখ্যা বানানো সম্ভব। এখন যদি আমাদের বলা হয় যে 5 ডিজিটের সংখ্যা বানাইতে হবে, তাইলে প্রথম বক্সে আমরা 0 ছাড়া যে কোনো একটা চয়েস করে নিব। তারপর বাকি আমার 1, 2, 3 অ্যান্ড 4, এই 4টা বক্সের জন্য আমি চয়েস করব হচ্ছে 4টা নাম্বার। আমার টোটাল অপশন থাকবে 5টা, কারণ আমি 0 বাদে যে কোনো একটা নাম্বার চয়েস করছি, বাকি আরো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অপশন আমার হাতে বাকি। তো এই বাকি 5টা থেকে আমরা 4টা চয়েস করে নিলাম। তাহলে টোটাল আমরা শুধু কয়টা চয়েস করলাম? আমরা কিন্তু প্রথমে একটা চয়েস করছি, পরে আমরা 4টা চয়েস করছি।
এখন আমরা তাইলে হচ্ছে সাজাবো, কোনগুলো সাজাবো? পরের 4টা বক্স সাজাবো, কারণ প্রথম বক্সটা বাদ দিব, ওটা সাজাবো না, ওটা আমরা এলোমেলো করবো না, কারণ এলোমেলো করলে প্রথম বক্সে 0 চলে আসতে পারে। তাহলে ইনটু হবে 4 ফ্যাক্টোরিয়াল পরের 4টা বক্স সাজাইলে। এটা গেল আমাদের 5 ডিজিটস। সেই একইভাবে এখন আমরা প্রথম বক্সে বসাবো 0 বাদে যে কোনো একটা চয়েস করে নিই। তাহলে 5C1 অ্যান্ড বাকি 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বক্সের জন্য আমি চয়েস করব 5টা 5C5। তারপর সেই বাকি 5টা আমি সাজাবো, হবে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হলো আমাদের 6 ডিজিট এর সংখ্যা। আমরা 7 ডিজিট কেন নিচ্ছি না? কারণ আমাদের টোটাল ডিজিট দেওয়াই আছে 6টা, 1 2 3 4 5 6, টোটাল 6টা ডিজিট দেওয়া, তো 6 ডিজিটের বেশি তো আর বানানো যাবেই না। আর 999 থেকে বড়, তাইলে সেটা হইতে পারে 4 ডিজিটের, সেটা হইতে পারে 5 ডিজিটের, সেটা হইতে পারে 6 ডিজিটের। তাহলে মোট কয়টা সংখ্যা বানানো সম্ভব? এই যে প্রথম একটা অপশন, এই হিসেবে কয়টা বানানো যাবে, প্লাস পরে আরেকটা অপশন, এই হিসেবে কয়টা বানানো সম্ভব, যোগ এই যে এটা আরো অপশন, কয়টা বানানো যাবে। তো আমরা এইটা বানাইতে পারি, অথবা এইটা বানাইতে পারি, অথবা এইটা 4 ডিজিট, অথবা 5 ডিজিট, অথবা 6 ডিজিট আমরা বানাইতে পারি। যদি এরকম অথবা ব্যাপারটা আসে যে এইটা অথবা এইটা অথবা এইটা, তখন আমরা তাদেরকে যোগ করে দিব। যেহেতু এইটা অথবা এইটা অথবা এইটা, তাই আমরা এই সবগুলো অপশন আমরা যোগ করে দিব। যোগ করে আমরা যেটা উত্তর পাবো সেটাই আমাদের এই কোয়েশ্চেনটার সলিউশন বা উত্তর। এই কোয়েশ্চেনটা আমরা দেখি, এখানে বলছে যে এখন এখানে আমরা জিরোর ব্যাপারটা বাদ দিলাম। এখানে টোটাল 5টা ডিজিট আছে। এখানে 5 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা বানানো সম্ভব? ধরে নিয়ে আমাদের এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া থাকলো যে হ্যাঁ, এটা হইতে হবে 4 ডিজিটের। 4 ডিজিটের কয়টা সংখ্যা বানানো সম্ভব এই 5টা ডিজিট দিয়ে, যেগুলা 5 দ্বারা বিভাজ্য হইতে হবে? তো তাহলে আমরা এখন একটা বক্স বানাই। এখানে আমাদের যেহেতু 4 ডিজিট, তাহলে আমরা এখানে 4টা বক্স রাখি। এখন যদি 5 দ্বারা বিভাজ্য হইতে হয়, তাহলে এই যে 5, সেইটা বসতে হবে এই লাস্টে। তাহলে এখানে লাস্টে 5 বসবে, কারণ 5 দ্বারা বিভাজ্য, লাস্টে বসতে হবে 5 অথবা 0। এখানে তো 0 দেওয়া নেই, তো লাস্টে আমরা 5 বসাইলাম। এখন আমার বক্স বাকি থাকলো কয়টা? বক্স বাকি থাকলো আরো 3টা। এই 3টা বক্স, এখন আমার এখানে অপশন কয়টা? অপশন হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তো তাহলে আমার এই 3টা বক্স ফিল আপ করতে হলে আমি 4টা অপশন থেকে 3টা অপশন বা 3টা ডিজিট চয়েস করে নিয়ে আসবো। আনার পর এখন আমি যখন আবার সাজাবো, এলোমেলো করে তো আমি বিভিন্ন সংখ্যা বানাইতে পারি, তখন আমি কি এই 4টা বক্স নিয়ে এলোমেলো করব? 4টা বক্স নিয়ে এলোমেলো করলে আমার এই যে 5, সেই 5 তো মাঝখানে চলে আসবে, সাইডে চলে আসবে, শুরুতে চলে আসবে। আমার তো শেষে আর 5 থাকবে না। অ্যান্ড শেষে যদি 5 না থাকে, তখন তো আমার 5 দ্বারা বিভাজ্য হবে না। তো তার জন্য এখন আমি সবগুলা বক্স এলোমেলো করবো না। এই শুরুতে যে 3টা বক্স, এই 3টা বক্সে আমি সাজাবো এলোমেলো করে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এখানে 5 দ্বারা বিভাজ্য অ্যান্ড 4 ডিজিটের কয়টা সংখ্যা বানানো সম্ভব? সম্ভব হচ্ছে, এখানে আমরা কি কি করলাম, 4C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল 4C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এত সংখ্যক সংখ্যা বানানো সম্ভব 4 ডিজিটের, যারা 5 দ্বারা বিভাজ্য। আমাদেরকে খালি দেখতে হবে যে আমাদের শর্ত ফিল আপ করার জন্য আমাদেরকে কি কি কাজ করা প্রয়োজন পড়ে। এখানে আমাদেরকে 4টা থেকে 3টা বক্স ফিল আপ করতে হচ্ছে 4টা নাম্বার থেকে, অ্যান্ড সেই 3টাকে আমরা এলোমেলো করে সাজাইছি। তো জাস্ট আমরা এটুকুই মাথায় রাখবো, অ্যান্ড অনেক অনেক প্র্যাকটিস করলে এই ব্যাপারগুলো আর একটু সহজে আর একটু ইনটুইটিভলি মাথায় চলে আসবে আস্তে আস্তে। তারপর আমাদেরকে কিছু স্পেশাল কেস হচ্ছে ডিল করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে ভোট। যে 50 জন ছাত্র কিভাবে 3 জন ক্লাস ক্যাপ্টেন প্রার্থীকে ভোট দিতে পারে? যে ধরেন একটা ক্লাসে ক্লাস ক্যাপ্টেনের প্রার্থী হচ্ছে 3 জন, কিন্তু ক্যাপ্টেন হবে একজন। আপনি ভোট দিতে পারবেন একজনকে, কেবল ভোট দেওয়া যাবে। আপনি ভোট দিতে পারবেন কেবল একজনকে,
একজনকে কেবল ভোট দিতে পারবেন, কিন্তু প্রার্থী হচ্ছে 3 জন। আর ভোটার কতজন? ভোটার হচ্ছে 50 জন। তো এইখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি যে ধরি এই যে প্রথম যে ভোটার, সে কতজনকে ভোট দিতে পারে? সে তো 3জন প্রার্থীর যে কোনো একজনকেই ভোট দিতে পারে। সে তো 3 জনের যে কোনো একজন। তার সম্ভাব্য ভোট কয়টা? তার সম্ভাব্য ভোট হচ্ছে 3টা। সে হয়তো 1 নাম্বার প্রার্থীকে ভোট দিবে, সে হয়তো 2 নাম্বার প্রার্থীকে ভোট দিবে, সে হয়তো 3 নাম্বার প্রার্থীকে ভোট দিবে। তারপর সেকেন্ড আরেকজন যে ভোটার, তারও সম্ভাব্য ভোট কয়টা? তারও সম্ভাব্য ভোট 3টা। সেও হয় 1 নাম্বার প্রার্থীকে, না হয় 2 নাম্বার প্রার্থীকে, না হয় 3 নাম্বার প্রার্থীকে ভোট দিবে। 4 নাম্বার যে ভোটার, তারও সম্ভাব্য ভোট 3টা। 3 নাম্বার যে ভোটার অ্যান্ড 4 নাম্বার যে ভোটার, তারও সম্ভাব্য ভোট কয়টা? 3টা। তাহলে 50 জন ছাত্র, এই যে 50 জন ছাত্র ধরি, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, ডট 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 স্টুডেন্ট 50 নাম্বার স্টুডেন্ট, সবার পসিবল ভোট কয়টা? প্রথমজন 3 জনের যে কাউকে ভোট দিতে পারে, পরের জন 3 জনের যে কাউকে ভোট দিতে পারে, তারপরের জন 3 জনের যে কাউকে ভোট দিতে পারে, লাস্টের জন্য 3 জনের যে কাউকে ভোট দিতে পারে। তো সবাই 3 রকম ভোট দিতে পারে, 3 জনের যে কাউকে ভোট দিতে পারে। প্রত্যেকের সম্ভাব্য ভোট হচ্ছে 3টা। তো তাহলে এই যে সবাই একজনের পর একজন, তারপর আরেকজন ভোট দিবে, আমরা সবার নাম্বারকে আমরা এখানে গুণ করে দিব। তাহলে 50 জন সবাই যদি 3টা করে ভোট দিতে পারে, 3 রকমে ভোট দিতে পারে, একটা ভোট দিবে, প্রত্যেকের সম্ভাব্য ভোট হচ্ছে 3টা। হয় প্রার্থী 1, না হয় প্রার্থী 2, না হয় প্রার্থী 3। আমরা সবার এই পসিবল ভোটকে আমরা যদি এখন গুণ করে দিই, তাহলে কত হবে? 50 বার 3 দিয়ে গুণ করলে সেটা হবে 3^50, 3^50। এটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। 50 জনের প্রত্যেকেই প্রার্থী 1 বা প্রার্থী 2 বা প্রার্থী 3 ভোট দিতে পারে ওভারঅল। তাহলে আমরা এখানে পাবো 3^50 বা 50 বার 3 দিয়ে গুণ। এটা হচ্ছে এই ম্যাথের সলিউশন বা অ্যান্সার। তারপর এখন ধরো যে এই যে 50 জনের একটা ক্লাস, ওরা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতেছে। তো 50 জনের একটা ক্লাস নিজেদের মধ্যে এখন হ্যান্ডশেক করা শুরু করলো। টোটাল কয়টা হ্যান্ডশেক করা সম্ভব এই রুমের মধ্যে? টোটাল কয়টা হ্যান্ডশেক করা যায়? এইখানে আমরা চিন্তা করি একটা হ্যান্ডশেক করতে কয়টা হাত লাগে। একটা হাত, 2টা হাত, একজন মানুষ, 2জন মানুষ। একটা হ্যান্ডশেক করতে টোটাল 2জন ছাত্র দরকার। 2জন ছাত্র একটা হ্যান্ডশেক করতে পারে। তো তাহলে যতবার 2জন ছাত্র চয়েস করা যাবে, ততবার একটা করে হ্যান্ডশেক করা যাবে। তো তাহলে এই যে আমাদের ছাত্র কয়জন? 50 জন। হ্যান্ডশেক করতে কয়জন লাগে? হ্যান্ডশেক করতে লাগে 2জন লাগে। তো 50 জন ছাত্র থেকে 2জন ছাত্র চয়েস করা যায় কত উপায়ে? 50C2 উপায়ে। তাহলে 50 জন ছাত্র নিজেদের মাঝে কতবার হ্যান্ডশেক করতে পারবে? 50C2 এতবার বা এত সংখ্যক উপায়ে তারা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতে পারবে। কারণ ছাত্র 50 জন অ্যান্ড হ্যান্ডশেক করতে লাগে 2জন। তো 50টা থেকে তুমি কতভাবে 2জন ছাত্র আলাদা করে বের করে নিয়ে আসতে পারো হ্যান্ডশেক করার জন্য? 50C2 এতবার তুমি 2জন ছাত্র বের করে নিয়ে আসতে পারবা হ্যান্ডশেক করার জন্য। এখানে একটা আরেকটা টাইপ আমরা পাই, যেটা হচ্ছে ফোন নাম্বার বা পিন নাম্বার। ফোন নাম্বার বা পিন নাম্বারের ব্যাপারটা কি, এটা অনেকবার রিপিট হইতে পারে। ফোন নাম্বার বা ফোনের পিন নাম্বার, এখানে তো আসলে কোনো এরকম রেস্ট্রিকশন নাই যে হ্যাঁ একটা ডিজিট 2বার ব্যবহার করা যাবে না, 2বার ব্যবহার করা যাইতেই পারে। আমরা একটু আগে যখন নাম্বার গঠন করতেছিলাম, তখন এইখানে আমরা এই যে 2, এই 2কে কি আমরা 2বার ব্যবহার করব, 3বার ব্যবহার করব? করব না। 2 একবার আছে, আমরা একবারই ব্যবহার করব। কিন্তু ফোন নাম্বারে 2 থাকতেই পারে, 2 জায়গাতে 2বার 2 থাকতেই পারে, 2বার 3 থাকতেই পারে। তো এই জন্য এই রিপিট থাকলে এই বিন্যাসের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়। এখানে রবি কোম্পানির শুরুতে কত থাকে? রবি কোম্পানির নাম্বারের শুরু থেকে 018। তো আমরা হচ্ছে জানি তো ফোন নাম্বার হয় 11 ডিজিটের। তার মধ্যে শুরুতে বসবে হচ্ছে 018, শুরুতে এটা বসবে।
অ্যান্ড বাকি থাকবে কয়টা? বাকি থাকবে টোটাল যেহেতু 11 ডিজিট, ফোন নাম্বার যেহেতু টোটাল 11 ডিজিটের, আমাদের বাকি থাকবে আরো 8টা বক্স। এখন এই 8টা বক্সে আমাদের টোটাল ডিজিট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের টোটাল 10টা ডিজিট হয়। তো এখন এই প্রথম বক্সে 10 ডিজিটের মধ্যে যে কেউ বসতে পারে, সেকেন্ড বক্সে 10টা ডিজিটের যে কেউ আবার বসতে পারে, কারণ যে কোনো নাম্বার রিপিট হইতেই পারে। থার্ড বক্সে আবার কোন ডিজিট বসবে? 10টা ডিজিটের যে কোনো ডিজিট এখানে আমি বসাইতে পারি। 3 বসাইতে পারি, 5 বসাইতে পারি, 9 বসাইতে পারি। 10টার মধ্যে, 10টা ডিজিটের মধ্যে যে কোনো ডিজিট আমি এখন এখানে বসাইতে পারি। এরকম এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা, এই বক্সেও 10টা। 8টা বক্স, 8টা বক্সের যে কোনো বক্সে, প্রত্যেকটা বক্সে আমি পসিবলি 10টা করে ডিজিট, 10টা থেকে যে কোনো একটা আমি ডিজিট বসাইতে পারি। এই বক্সের সম্ভাব্য ডিজিট 10টা, এই বক্সের সম্ভাব্য ডিজিট 10টা, এই বক্সের সম্ভাব্য ডিজিট 10টা, মানে 10টার মধ্যে যে কোনো একটা বসছে। এখানে 10টার মধ্যে যে কোনো একটা বসছে, 10টার মধ্যে যে কোনো একটা, 10টার মধ্যে যে কোনো একটা, 10টার মধ্যে যে কোনো একটা, 10টার মধ্যে যে কোনো একটা ডিজিট এখানে বসছে। তাহলে আমার এখানে কয়বার 10 গুণ হইল? 8 বার 10 গুণ হচ্ছে। এখানে 10 ইন্টু 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 10। কতগুলা নাম্বার, কতগুলা ফোন নাম্বার এভাবে বানানো সম্ভব? 018 বাদে বাকি 8টা বক্সে 8 বার যদি আমি 10 দিয়ে গুণ করি, সেটা তো হয় 10⁸। তাহলে কতটি ফোন নাম্বার থাকা সম্ভব? 10⁸টি ফোন নাম্বার থাকা সম্ভব। এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কেসটা বাকি বিন্যাস থেকে কেন আলাদা? বাকি বিন্যাস থেকে আলাদা কারণ বিন্যাসের মধ্যে কোনো ডিজিট, কোনো অঙ্ক রিপিট হইতো না। ফোন নাম্বারে যে কোনো ডিজিট বা যে কোনো অঙ্ক রিপিট হইতে পারে, তার জন্য প্রত্যেকটা বক্সের জন্যই অপশন 10টা করে। তো তাহলে অপশন 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 10টা 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 আমরা সবগুলো গুণ করলাম একটার পর একটা। 10⁸ সংখ্যক ফোন নাম্বার থাকা সম্ভব। তারপর একটা কেস আমরা পাই, এটা হচ্ছে গোল টেবিল কেস বলা হয়। গোল টেবিলের ব্যাপারটা কি? গোল টেবিলে আসলে তো লাইনের যেমন একটা শুরু আর একটা শেষ থাকে, গোল টেবিলে সেরকম কোনো শুরু বা কোনো শেষ থাকে না। তো এখানে এই যে 8জন ছাত্র একটা গোল টেবিলে বসবে, 1 2 3 4 5 6 7 8, 8জন ছাত্র একটা গোল টেবিলে বসবে। গোল টেবিলে যেহেতু কোনো শুরু বা শেষ নাই, গোল টেবিলের কেস হলো তাহলে আপনাকে একজনকে অ্যাঙ্কর ধরতে হয়। সে হচ্ছে ওই টেবিলের একটা শুরু বা একটা শেষ, আমরা তাকে অ্যাঙ্কর ধরি আর তাকে আমরা বাদ দিই। তাহলে আমরা এখানে ধরেন এই যে প্রথম যে স্টুডেন্ট, তাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, সে আমাদের অ্যাঙ্কর। এইটা হচ্ছে তাহলে 2 হচ্ছে লাইনের শুরু অ্যান্ড 8 হচ্ছে লাইনের শেষ। তাহলে এখন তাহলে এই লাইনে আমাদের কতজন ছাত্র? এখন 8জন থেকে একজন বাদ দিলাম, আর এখন এই লাইনে 7জন স্টুডেন্ট থাকবে। সেই 7জনকে এখন আমি সাজাবো কতভাবে? 7জনকে এখন আমি সাজাতে পারবো 7 ভাবে। তাহলে 8জন ছাত্র একটা গোল টেবিলে কতভাবে বসতে পারে? 7 ভাবে বসতে পারে। একজনকে কেন বাদ দিছি? তাকে আমরা এই গোল টেবিলের অ্যাঙ্কর হিসেবে ধরে নিব, ধরে তাকে আমরা বাদ দিয়ে দিব। তারপর আমাকে বলতে পারে যে গোল টেবিলে এই যে 8জন বসবে, তো 8জন না হয় 4জন 4জন করে বসবে। ধরি 4জন ভাই আর 4জন বোন বসবে একটা গোল টেবিলে। এমনভাবে বসতে হবে যাতে ভাই বোন, মানে 2জন ভাই পাশাপাশি বসবে না, 2জন বোন পাশাপাশি বসবে না। তো তাদের কেসটা কেমন আমরা চিন্তা করি। আমরা ধরি যে আপনার এখানে একটা টেবিলে বসবে হচ্ছে বোন, তার পাশে বসবে হচ্ছে ভাই, তার পাশের টেবিলে আবার হচ্ছে একজন বোন বসবে, তার পাশে ভাই বসে আবার একজন বোন বসবে, তার পাশে ভাই বসে আবার একজন বোন এখানে বসবে। তো ধরুন এটা বড় ফ্যামিলি, 8টা ভাই বোন। তো আমরা 4জন বোনকে বসাইলাম, আর 4জন বোনের মাঝে দিয়ে আমরা 4টা ভাইকে আমরা হচ্ছে বসাবো। তো এই নীলগুলা হইতেছে ধরেন ভাই, আর লালগুলা ধরেন হইতেছে বোন। এখানে 4টা সিটে 4টা বোন বসবে, 4টা সিটে 4টা ভাই বসবে। তো এখন তাদের কতভাবে সাজানো যায়? আমরা হচ্ছে এখানে যেটা বললাম আগের মতো, যে কোনো একজন ভাই বা যে কোনো একজন বোনকে আমরা এখন এখানে অ্যাঙ্কর ধরবো।
অ্যাঙ্কর ধরে তাকে আমরা বাদ দিয়ে দিব। এইকে আমরা ধরুন যে কোনো একজন বোনকে বা যে কোনো একজন ভাইকে আমরা অ্যাঙ্কর ধরে আমরা তাকে বাদ দিয়ে দিলাম, এটা বাদ। সে কেন বাদ, তাকে আমরা এখানে অ্যাঙ্কর ধরি। তো তাকে আমরা ধরলাম এখানে বাদ। এখন তাহলে আমার 4টা সিটে 4টা ভাই বসবে আর 3টা সিটে 3টা বোন বসবে। এই যে আমার 1 2 3 4, 4টা সিটে 4টা ভাই বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর বাকি 3টা সিট 1 2 3, 3টা সিটে 3টা বোন বসতে পারে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে টোটাল কতভাবে তাদেরকে বসানো সম্ভব? 4 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এত উপায়ে আমরা তাদেরকে বসাইতে পারি। এখানে 4জন ভাই ছিল অ্যান্ড 4জন বোন ছিল। আমরা যে কোনো একজন ভাই বা যে কোনো একজন বোনকে আমরা অ্যাঙ্কর ধরে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে বাকি 3জন ভাই অথবা 3জন বোন এবং 4জন ভাই অথবা 4জন বোন তাদেরকে আমরা এখন সাজায়ে বসাইলাম। তাহলে 4জনকে সাজাইলে 4 ফ্যাক্টোরিয়াল, 3জনকে সাজাইলে 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু একটার পর একটা কাজ করা লাগবে তাই এদেরকে আমরা এখানে গুণ করে ফেলতেছি। তো তাহলে এরকম গোল টেবিল হলে আমরা একজনকে অ্যাঙ্কর ধরবো, অ্যাঙ্কর ধরে আমরা জাস্ট ফ্যাক্টোরিয়াল করে ফেলবো। আর যদি এরকম কাপল সিস্টেম বা হচ্ছে এই একজন তার পাশে আরেকজন তার পাশে আরেকজন এরকম যদি থাকে, যে 4জন অ্যান্ড 4জন, বা 4জন সায়েন্সের স্টুডেন্ট 4জন আর্টসের স্টুডেন্ট, এরকম যদি থাকে, তখন আমরা এখান থেকেও যে কোনো একজনকে অ্যাঙ্কর ধরবো। তারপর ওই 4জনকে আমরা বিন্যাস করলাম, বাকি 3জনকে আমরা এখানে বিন্যাস করলাম। তো আমাদের আরেকটা টাইপ হচ্ছে আমরা ফেস করি মাঝে মধ্যে, সেটা হচ্ছে আমাদেরকে চয়েস করতে বলা হয়, কিন্তু সেটা হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ কয়জন সেটা ফিক্সড না। আমাদেরকে এরকম একটা কেস দেওয়া হইতে পারে যে ধরেন যে আপনার ফ্রেন্ড মাত্র হচ্ছে 5টা, আপনার টোটাল ফ্রেন্ড 5টা, এখন আপনি দাওয়াত দিবেন ওদেরকে আপনার বিয়েতে। তো এখন 5জনকে আপনি দাওয়াত দিবেন, এখন আপনি বাধ্য না যে আসলে 5জনকেই দাওয়াত দিতে। আপনি হইতেই পারে যে আপনি 5জন থেকে একজনকেও দাওয়াত দিবেন না। তো আপনি যে 5জন থেকে একজনকেও দাওয়াত দিবেন না, এটা একটা অপশন। যে 5জন থেকে আপনি চয়েস করছেন কয়জনকে? 0 জনকে, এটা একটা অপশন। তো এইটা হইতে পারে। তারপর আর কি হইতে পারে? হইতে পারে যে আপনি ডিসাইড করছেন যে আপনি 5জন থেকে শুধুমাত্র একজন ফ্রেন্ডকে আপনি দাওয়াত দিবেন। হইতে পারে যে আপনি ডিসাইড করছেন যে আপনি 2জন ফ্রেন্ডকে দাওয়াত দিবেন, তাহলে আপনি 5জন থেকে আপনি 2জন ফ্রেন্ডকে দাওয়াত দিবেন। হইতে পারে যে আপনার মন চাইছেন আপনার 3টা ভালো ফ্রেন্ড, আপনি 5জন থেকে 3জনকে দাওয়াত দিবেন। হইতে পারে যে আপনি কেবল একজন ফ্রেন্ডকে বাদ দিবেন, আপনি 5জন থেকে আপনার 4জন ফ্রেন্ডকে আপনি দাওয়াত দিবেন। আবার হইতে পারে যে আপনি আসলে সবাইকেই দাওয়াত দিবেন, তাহলে 5জন থেকে আপনি 5জনকেই দাওয়াত দিবেন। এটাও তাহলে আরেকটা অপশন। তাহলে 5জন থেকে একজনকেও দাওয়াত না দেওয়া, এটা একটা অপশন। 5জন থেকে 5জনকেই দাওয়াত দেওয়া, এইটা একটা অপশন। এখন ফ্রেন্ডদের তো সাজানোর কিছু নেই যে কে আগে আসবে কে পরে আসবে, কাকে আগে দিবেন কাকে পরে দিবেন, এমন তো কোনো ব্যাপার নেই, চয়েস করলেই হলো। তো 5জন থেকে আপনি একজনকে দিতে পারেন, এটার ভ্যালু কত? 5জন থেকে 2জনকে দিতে পারেন, কতভাবে 2জনকে দেওয়া যায়। 5জন থেকে আপনি 3জনকে দাওয়াত দিতে পারেন, কতভাবে। 5জন থেকে আপনি 4জনকে দাওয়াত দিতে পারেন, কতভাবে। এইগুলা সবই এখানে আমাদের টোটাল এরকম 6টা অপশন, 6টা পসিবল কেস হইতে পারে। অ্যান্ড যদি আপনি সবগুলো এখন যোগ করে দেন, তাহলে আপনি এখানে আপনার অ্যান্সার যেটা সেটা চলে আসবে যে কতভাবে আপনি আপনার 5জন ফ্রেন্ডকে দাওয়াত দিতে পারেন, যে কোনো সংখ্যক ফ্রেন্ডকে আপনি দাওয়াত দিতে পারেন। এখানে কতভাবে, এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে কোনো সংখ্যক। তাহলে 5জন ফ্রেন্ড থেকে যে কোনো সংখ্যক ফ্রেন্ডকে আপনি কতভাবে দাওয়াত দিতে পারেন, এই সবগুলো এখন যোগ করতে হবে। 5C1 এর ভ্যালু কত? 5C1 এর ভ্যালু হচ্ছে 5, 5C4 এর ভ্যালু হচ্ছে 5, 5C2 এর ভ্যালু এটা হচ্ছে এই 5C2, এটার ভ্যালু পাওয়া যাবে হচ্ছে 10, 5C3 এটার ভ্যালু চেক করলে পাবেন হচ্ছে 10। তাহলে টোটাল কতভাবে আপনি দাওয়াত দিতে পারবেন? 1 5 10 যোগ 10 যোগ 5 যোগ 1, তাহলে টোটাল হলো এখানে 32। তাহলে এখানে টোটাল আপনি 32 ভাবে আপনার 5জন ফ্রেন্ডকে দাওয়াত দিতে পারেন। যে কাউকে ইনক্লুড করে বা যে কাউকে ইনক্লুড না করে আপনি টোটাল 32 ভাবে আপনি দাওয়াত দিতে পারবেন আপনার 5জন ফ্রেন্ডকে। এখানে সবগুলা অপশন আমরা যেই কয়টা অপশন আমরা পাই,
কাউকে দাওয়াত না দেওয়া, একজনকে দেওয়া, দুইজনকে দেওয়া, তিনজনকে দেওয়া, চারজনকে দেওয়া এবং পাঁচজনকে দেওয়া, এই সবগুলা আমরা এখানে যোগ করে ফেলবো। যোগ করে টোটাল 32 ভাবে আমরা দাওয়াত দিতে পারি এখানে। তারপর আরেকটা টাইপ আমরা দেখি, এটা মূলত রিটেনে আসে বেশি, যে কমিটি গঠন করতে হবে। যে ধরেন যে আপনার 6 জন সায়েন্সের টিচার আর 4 জন আর্টসের টিচার, এদের থেকে 5 জনকে নিয়ে একটা কমিটি বানাইতে হবে যেখানে সায়েন্সের শিক্ষকের আধিক্য থাকবে। তো 5 জনের মধ্যে যদি সায়েন্সের শিক্ষকের আধিক্য থাকে, তাহলে সেই সায়েন্সের শিক্ষক তাহলে কতজন হবে এখানে? সায়েন্সের শিক্ষক তাহলে এখানে কতজন হবে, এটা এখন ফার্স্ট আমরা চিন্তা করি। সায়েন্সের শিক্ষক তাহলে এখানে 3 জন থাকবেন। 5 জনের আমাদের কমিটি কতজন? কমিটি তো 5 জনের। তো সায়েন্সের শিক্ষক যদি মেজরিটি হইতে হয়, তাহলে সায়েন্সের শিক্ষক হইতে হবে 3 জন অথবা 4 জন অথবা 5 জন। আর বাকিরা হবে কমার্সের টিচার, আর্টসের টিচার। তো তাহলে আমার 6 জন সায়েন্সের টিচার ছিল, 4 জন আর্টসের টিচার ছিল। আমি আমার 5 জনের যে কমিটি, তাতে আমি সায়েন্সের শিক্ষকের মেজরিটি রাখার ডিসিশন নেওয়া হলো হয়তো কোনো একটা কারণে। তো এখন যদি এই ডিসিশনটা যদি নেওয়া হয় যে হ্যাঁ হয়তো স্টুডেন্ট বেশি, হয়তো সায়েন্সের টিচার বেশি, স্টুডেন্ট বেশি, যে কোনো একটা কারণে যদি এখন সায়েন্সের টিচার আমরা মেজরিটি রাখি 5 জনের কমিটিতে, তাহলে সেখানে আমরা 3 জন সায়েন্সের টিচার রাখবো, 2 জন আর্টসের টিচার রাখবো, অথবা 4 জন সায়েন্সের টিচার অ্যান্ড 1 জন আর্টসের টিচার, অথবা 5 জন সায়েন্সের টিচার অ্যান্ড 0 জন আর্টসের টিচার আমরা রাখবো। তাহলে সায়েন্সের শিক্ষকের যে মেজরিটি রাখার যে ডিসিশন, সেটা এখানে ফুলফিল হবে। তো এখন কতভাবে এটা করা যায় আমরা চিন্তা করি। আমাদের সায়েন্সের শিক্ষক কতজন ছিল? আমাদের সায়েন্সের শিক্ষক ছিলেন 6 জন অ্যান্ড আর্টসের শিক্ষক ছিলেন 4 জন। তো আমাদের এখন হচ্ছে কমিটি হবে 5 জনের। তো 5 জনের যে কমিটি হবে, তার মধ্যে আমরা সায়েন্সের শিক্ষকের মেজরিটি রাখবো। তাহলে 5 জনের মধ্যে মেজরিটি যদি সায়েন্সের টিচার হয়, তাহলে সায়েন্সের টিচার হতে পারেন 3 জন অথবা 4 জন অথবা 5 জন। তো অ্যাকর্ডিংলি আর্টসের টিচার তখন কত হবেন? 3 জন সায়েন্সের টিচার নিলে 2 জন আর্টসের টিচার হবেন। 4 জন সায়েন্সের টিচার নিলে 1 জন আর্টসের টিচার থাকবেন। আর 5 জন যদি আমরা সায়েন্সের টিচার নিই, তাহলে সেখানে আমরা দেখবো যে 0 জন আর্টসের টিচার সেখানে থাকবেন কমিটিতে। টোটাল কমিটি কত জনের? টোটাল কমিটি হলো 5 জনের। তাহলে কতভাবে এই কমিটিটা গঠন করা সম্ভব? এই প্রথম ওয়েতে যদি আমরা তাকাই, 6 জন সায়েন্সের থেকে আমরা 3 জন সায়েন্সের টিচার চয়েস করলাম, অ্যান্ড তারপর 4 জন আর্টসের টিচার থেকে আমরা 2 জন আর্টসের টিচার চয়েস করলাম। তাদেরকে তো এলোমেলো করে সাজানোর কোনো ব্যাপার নাই। তাহলে প্রথম উপায়ে কমিটি করা সম্ভব এত ভাবে। তারপর যদি আমরা এখন 4 জন সায়েন্সের টিচার এবং 1 জন আর্টসের টিচার নিই, তাহলে তখন আমরা দেখব যে আমরা তাহলে এখন 6 জন সায়েন্সের টিচার থেকে আমরা 4 জন সায়েন্সের টিচার চয়েস করব, আর তারপর 4 জন আর্টসের টিচার থেকে আমরা এখন কেবল 1 জন আর্টসের টিচার আমরা চয়েস করব। তাহলে এই সেকেন্ড উপায়ে কমিটি গঠন করা সম্ভব এত ভাবে। এখানে যেই মান আসবে আসবে। আর লাস্টলি যদি আমরা 5 জনই সায়েন্সের টিচার নিয়ে ফেলি, তাহলে 6 জন থেকে 5 জন সায়েন্সের টিচার চয়েস করব আমরা, আর তারপর 4 জন আর্টসের টিচার থেকে আমরা 1 জনও আর্টসের টিচার চয়েস করব না। তাহলে কমিটি গঠন করা যাবে এই কয়ভাবে। তো তাহলে এইখানে আমরা হচ্ছে কয়ভাবে আমরা তাহলে কমিটিটা গঠন করতে পারি। প্রথমে একটা অপশন, অথবা পরের আরেকটা অপশন, অথবা লাস্ট আরেকটা অপশন, এই তিনটা মিলে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা টোটাল যে নাম্বার পাবো সেটা হচ্ছে আমাদের টোটাল কতভাবে আমরা কমিটি গঠন করতে পারবো সেটার সংখ্যা। এখানে খালি আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে এই ব্যাপারটা যে আমাদের 6 জন থেকে আমরা 3 জন, 4 জন বা 5 জন সায়েন্সের টিচার আমরা হচ্ছে চয়েস করব, বাছাই করব। কারণ কি? কারণ বলা হয়েছে যে সায়েন্সের টিচার এখানে থাকতে হবে মেজরিটিতে, বা হয়তো আমরা অর্ধেকের বেশি আমরা এখানে সায়েন্সের টিচার রাখার ডিসিশন
নিয়েছি, আর তার জন্য আমরা সায়েন্সের টিচার রাখছি অর্ধেকের বেশি, 5-এর মধ্যে 3জন, 4জন বা 5জন। আর অ্যাকর্ডিংলি তারপর আমরা 5জনের কমিটি ফিল আপ করতে হলে তাহলে এখন আর্টসের টিচার আমাদের নেওয়া লাগবে কতজন, সেটা আমরা এখানে তারপর লিখছি। অ্যান্ড তারপর আমরা দেখলাম যে হ্যাঁ 3জন সায়েন্সের টিচার চয়েস করো, 2জন আর্টসের টিচার চয়েস করো। তো তখন আমরা এরকম 6জন থেকে 3জন সায়েন্সের টিচার চয়েস করলাম, 4জন থেকে 2জন আর্টসের টিচার আমরা চয়েস করলাম। তারপর বলা হলো যে হ্যাঁ 4জন সায়েন্সের টিচার চয়েস করো, 1জন আর্টসের টিচার চয়েস করো। তখন আমরা হচ্ছে এখানে 6জন সায়েন্সের টিচার থেকে 4জন সায়েন্সের টিচার চয়েস করলাম, আর 4জন আর্টসের টিচার থেকে 1জন আর্টসের টিচার আমরা চয়েস করলাম। অ্যান্ড লাস্টলি 5জন সায়েন্সের টিচার নেই, আর্টসের টিচার নেওয়া প্রয়োজন নেই। যদি আমরা এভাবে ডিসিশন নিই তখন আমরা 6জন থেকে 5জন আমরা সায়েন্সের টিচার চয়েস করলাম, অ্যান্ড 4জন থেকে আমরা 0জন আর্টসের টিচার আমরা চয়েস করলাম। C0, এই সামথিং C0 এটার ভ্যালু সবসময় 1। তো 4C0 এটার ভ্যালু তাহলে আসবে 1। অ্যান্ড এইভাবে আমরা বাকি সবগুলো, আমরা তো এখন সি ভ্যালু বাই সমাবেশ এর ভ্যালুটা আমরা বের করা শিখছি, আমরা সেভাবে সবগুলা বের করব, গুণ করব, যোগ করব, দেখব যে এখানে আমাদের টোটাল অ্যান্সার কত আসে। তো তাহলে এই ম্যাথটা মূলত রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আমরা এই ম্যাথটা এইভাবে করতে পারি। অ্যান্ড মোটামুটি এটার সাথে বলা যায় যে আমরা এই বিন্যাস সমাবেশ চ্যাপ্টার আমরা টিপিক্যালি যতগুলা টাইপ, টপিক বা কেস আমরা হচ্ছে এনকাউন্টার করব, ফেস করব, তার সবগুলা কেসই আমরা দেখে আসছি। এখন এগুলার আরো অনেক অনেক ভ্যারিয়েশনস সম্ভব। এই সবগুলা ভ্যারিয়েশনস এগুলা মূলত অনেকটাই ইনটুইশনের ব্যাপার, এগুলা হাতে আসার ব্যাপার। আমরা যত বেশিবার প্র্যাকটিস করব আমাদের এই ম্যাথগুলো তত বেশি আমাদের হাতে আসবে, আমাদের মাথায় আসবে। একটা কোয়েশ্চেন দেখে আমি সাথে সাথে ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ এখানে আমি কোন অ্যাপ্রোচে আগাবো, কিভাবে আমরা আগাবো। এগুলা মূলত বারবার করতে পারলে এই ম্যাথে আমাদের যে স্কিল সেটা ডেভেলপ করবে। তো আজকের ক্লাসটা হলে এটুকুই, ইনশাল্লাহ আবার নেক্সটে আবার দেখা হবে।